হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। শ্রবণের কথা শুনে নড়াচড়া বন্ধ করে দেয় সোহা। শ্রবণ ওর বুকে ভালোভাবে মুখ গুজে নিশ্চুপ হয়ে যায়। শ্রবণের ভেজা চুলের ছোঁয়ায় শিউরে উঠছে সোহার শরীর। চুলগুলো ভালোভাবে মুছিয়ে দিতে শুরু করে। চুলে ছোঁয়া পেয়ে শ্রবণের ঘুম ঘুম পাচ্ছে, আরাম লাগছে এখন। আগেই জ্বর নিয়ে কত শত রাত কত কষ্ট করেছে হিসেব নেই। জ্বর উঠলে এভাবেই একা একা ছটফট করত, উল্টাপাল্টা বকবক করত। ওর জ্বরের কথা শুনলে হাসান এসে থাকতো এখানে, জোর করে অল্প কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিত, মাথায় পানি ঢেলে দিত, বন্ধুর জন্য যতটুকু পারত করত। শ্রবণ হাসানকেও অনেক জ্বালাতন করত জ্বরের ঘোরে। শ্রবণের ভারী শ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে, গভীর ঘুমে বিভোর হয়ে গেছে। জ্বর নেমে গেছে এখন, শরীর ঠান্ডা। এখনও শক্ত করে সোহাকে জড়িয়ে ধরে আছে। শোয়ার সময় যে বড় বড় ডায়লগ ঝাড়ল, সেগুলো কোথায় গেল এখন? সেই তো ওর বুকে মুখ গুজে ধুমিয়ে আছে। ছাড়তে বলেছে বলে আবার বলে ডোন্ট ডিস্টার্ব। সকালে শ্রবণের ঘুম আগে ভাঙে। চোখ বন্ধ, কিন্তু কান আর মস্তিষ্ক সজাগ হয়েছে। স্পষ্ট শুনতে পাচ্ছে কারো ধীর গতিতে ছুটে চলা হৃৎস্পন্দনের শব্দ। নাকে এসে ধরা দিচ্ছে মেল স্মেল। চোখ মেলে তাকাতেই চোখের সামনে অন্ধকার ব্যতীত কিছুই দেখতে পায় না। বুক থেকে মুখ তুলে মাথা পেছনের দিকে সরিয়ে নিয়ে আসে। অন্ধকার ব্যতীত অন্য কিছু দেখা যাচ্ছে না। নিজের বাহুবন্ধনে কোনো এক নারী দেহ আবিষ্কার করে, আর ভালোভাবেই বুঝতে পারে এটা ওর একমাত্র বউ সোহা চৌধুরী। সোহা নিজেও শ্রবণকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিছু একটা ভেবে শ্রবণ পুনরায় সোহার বুকে মুখ গুজে দেয়। ওর এখন অনেক জ্বর না থাকলেও জ্বর ধীরে ধীরে বাড়ছে, শরীর গরম হয়ে উঠছে। রাতে জ্বরের ঘোরে কি কি করেছে সেসব স্মরণ করার চেষ্টা করে, তবে সেরকম কিছুই মনে পড়ে না। আবছা আবছা অল্প কিছু মনে আছে। মাথা ভার ভার হয়ে আছে, চোখ মেলে তাকাতে ইচ্ছে করছে না। শ্রবণ আরও কিছু সময় সোহার বুকে মুখ গুজে শুয়ে থাকতে চাইলেও পারল না। দ্রুত সোহা থেকে উঠে ওয়াশরুমে প্রবেশ করে, এখন প্রকৃতির ডাকে সাড়া না দিলেই নয়। শ্রবণের তাড়াহুড়োতে উঠে যাওয়ায় সোহার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলেও তাকাতে ইচ্ছে করছে না ওরও। চোখ দুটো বন্ধ হয়ে আসছে অটোমেটিক। ঘুমিয়েছেই কিছুক্ষণ আগে। সোহা থেকে উঠে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। রুমের লাইট অন করতেই শ্রবণ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সোহা ঘুরে ওর মুখের দিকে তাকায়। এক রাতেই শ্রবণের চোখ মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। শ্রবণ সোজা এসে বিছানায় উঠে শুয়ে পড়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে। দাঁড়ালে মাথা ঘুরছে, মনে হচ্ছে পড়ে যাবে ঠাস করে। সোহা কিছু সময় ওর দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। লাইটের আলো চোখে লাগায়, শ্রবণ ব্ল্যাঙ্কেট দিয়ে মাথাও ঢেকে নেয়। সোহা ফ্রেশ হয়ে এসে শ্রবণের শিররে দাঁড়ায়। মৃদুস্বরে ডেকে বলে, ঘুমিয়ে গেছো? কি খাবে এখন? শ্রবণ ব্ল্যাঙ্কেটের নিচ থেকে মলিন স্বরে বলে, যা আছে রান্না কর, খিদে পেয়েছে আমার। উঠে ফ্রেশ হয়ে ওষুধ নিয়ে আসো। তুই খাবার রেডি কর আগে। সোহায় কথা বাড়ায় না। রুমের লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে একটা লাইট জ্বলছে। রুম থেকে বের হলেই কেমন ভয় ভয় লাগে। রান্নাঘরে এসে কি রান্না করবে ভাবতে ভাবতে ক্যাবিনেট খুঁজে নুডলসের প্যাকেট বের করে। জ্বরের মুখে ভাত ভালো লাগবে না, সোহার নিজেরও ভালো লাগে না। রুটি তো সোহা বানাতে পারবে না। আবার রুমে গিয়ে ফোন নিয়ে আসে। ডিম দিয়ে নুডলস রান্নার রেসিপি দেখে নুডলস রান্না করে দুজনের জন্য। শ্রবণের জন্য 1 প্লেট নুডলস নিয়ে রুমে ফিরে আসে। জগ ভরে পানি নিয়ে আসে। শ্রবণকে ডেকে তোলে। শ্রবণ শোয়া থেকে উঠে দুলতে দুলতে আবার ওয়াশরুমে প্রবেশ করে। হাত মুখ ধুয়ে আবার ফিরে আসে রুমে। ব্ল্যাঙ্কেট দিয়ে কাঁধ পর্যন্ত ঢেকে বসে বিছানায়। সোহা নুডলসের প্লেট শ্রবণের সামনে দেয়। শ্রবণ প্লেটের দিকে তাকিয়ে সোহার মুখের দিকে তাকায়। তারপর চামচের সাহায্যে নুডলস তুলে মুখে পুরে দেয়। নাক মুখ কুচকে সোহার দিকে তাকায়। মুখের নুডলস গিলে বলে, কি বাল রান্না করেছিস? এত তেতো কেন? আমাকে মারার জন্য বিষ মিশিয়েছিস নাকি ডাইনির বাচ্চা? সোহা থমথমে গলায় বলে, কি মেশাবো? জ্বরের কারণে তোমার মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। না, আমি নিশ্চিত তুই বিষ মিশিয়েছিস। আমি ঝুঁকে হাত দিয়ে নুডলস তুলে নিজের মুখে পুরে দেই। গিলে বলি, ঠিকই তো আছে, তেতো তো লাগছে না। শ্রবণ নুডলসের প্লেটের দিকে তাকিয়ে থাকে। বিশ্রী রকমের তেতো লাগছে খেতে। তুলে আবার মুখে পুরে দেয়। অল্প খেয়ে বলে, খাবো না, সরা তোর বালের রান্না। সোহা সামনে থেকে প্লেট সরিয়ে নেয়। 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে কিটবক্স থেকে H+ ট্যাবলেটটা এনে দেয় শ্রবণকে। শ্রবণ সোহার হাতের ট্যাবলেটের দিকে তাকিয়ে বলে, এটার মেয়াদ আছে? কোন ডাইনোসরের যুগে এনেছিলাম ঠিক নেই। তুই এটা খাইয়ে আমাকে মারতে চাইছিস? মারতে চাইব কেন? মেয়াদ আছে, আমি দেখেছি। এটা খেয়ে যদি আমি মরি, তাহলে তোকেও মারব। আচ্ছা, এখন খাও। শ্রবণ ট্যাবলেটটা নিয়ে খেয়ে ফেলে। বমি পাচ্ছে। কাত হয়ে শুয়ে পড়ে আবার। সোহা নুডলসের প্লেটটা হাতে নিয়ে রুম থেকে বের হতে হতে বিড়বিড় করে বলে,
মাথার তার ছিঁড়ে যাচ্ছে আবার। শ্রবণ বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছে। জ্বর নেমে গেছে এখন, কিন্তু মাথা আর শরীর ভার ভার হয়ে আছে। মাথা ঝিমঝিম করছে। ফোন হাতে নিয়ে মাজেদা আন্টির ফোনে ডায়াল করে। রিং হওয়ার একটু পরেই রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে মাজেদা আন্টির গলার স্বর। শ্রবণ, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ফ্ল্যাটে এসেছ? হ্যাঁ, আপনি আসুন। আচ্ছা, আসছি। আচ্ছা, রাখছি। শোভন ফোন লাইন বিচ্ছিন্ন করে রুম থেকে বেরিয়ে যায়। 10 মিনিট হওয়ার আগেই রুমে প্রবেশ করেন মাজেদা আন্টি। ওনার কাছে ফ্ল্যাটের এক্সট্রা চাবি আছে, তাই ভেতরে প্রবেশ করার জন্য শ্রবণকে প্রয়োজন হয় না। ভেতরে এসে শ্রবণের রুমের দরজায় নক করেন। সারা শব্দ না পেয়েই দরজা ঠেলে ভেতরে উকি দেন। তখনই ওয়াশরুম থেকে ভেজা টাওয়েল হাতে নিয়ে বেরিয়ে আসে সোহা। শ্রবণের রুমে মেয়ে মানুষ দেখে মাজেদা আন্টির চোখ বিস্ময়ে কপালে উঠে গেছে। রুমের ভেতরে প্রবেশ করে সোহার সামনে দাঁড়ান। সোহার আগাগোড়া পরখ করে বলেন, এ মেয়ে, কে তুমি? এই ফ্ল্যাটে কিভাবে প্রবেশ করেছ? শ্রবণ কোথায়? এতগুলো প্রশ্ন একসঙ্গে শুনে চুপ হয়ে থাকে সোহা। মাজেদা আন্টির গলার স্বর আর চাহনি অস্বাভাবিক। তিনি নিজ চোখে দেখেও বিশ্বাস করতে পারছেন না যে শ্রবণের ফ্ল্যাটে কোনো মেয়ে রয়েছে। শুধু ফ্ল্যাটে না, রুমেই, তাও ভেজা টাওয়েল হাতে। যেই শ্রবণ কোনো দিন কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে না, মেয়ে দেখলে দূর দিয়ে হাঁটে, বিয়ের কথা বললে বিরক্তিতে কপাল ভ্রু কুঁচকে যেত, তার রুমে জলজন্ত মেয়ে। অবিশ্বাস্যই বটে। মাজেদা আন্টি পুনরায় বলেন, এ, নাম কি তোমার? শ্রবণের রুমে কিভাবে আসলে? সোহা মৃদুস্বরে বলে, আমি সোহা চৌধুরী, ভাইয়ার ওয়াইফ। ভাইয়া বলছে আবার ওয়াইফও বলছে, আশ্চর্য তো। ভালোভাবে বলো, শ্রবণের সঙ্গে কিসের সম্পর্ক তোমার? হাজব্যান্ড ওয়াইফ। শ্রবণ বিয়ে করেছে? অবিশ্বাস্য গলার স্বর মাজেদা আন্টির। সোহা মাথা নেড়ে হ্যাঁ বলে। কবে বিয়ে করলো? ওনা গেছিল ছোট ভাইয়ের বিয়ে খেতে। হ্যাঁ। ভাইয়ের বিয়ে খেতে গিয়ে নিজেও বিয়ে করে নিয়েছে। হ্যাঁ। শ্রবণ কোথায়? বাইরে গেছে। মাজেদা আন্টি নরম স্বরে বলেন, আমাকে চিনতে পেরেছ? সোহা মাথা নেড়ে বলে, বলেছিল আপনি আসবেন। হাসান শ্রবণের ফোনে ডায়াল করে। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে ভেসে আসে মেয়েলি কণ্ঠ। হাসান কপাল ঘ্রু কুচকে ফোন কান থেকে সরিয়ে মুখের সামনে ধরে। নাম্বার তো ঠিকই আছে। পর মুহূর্তেই মনে পড়ে শ্রবণের এখন বউ আছে। কলটা হয়তো সোহা রিসিভ করেছে। এবার ফোন কানে ধরে সালাম দেয়। সোহা সালামের জবাব দেয়। হাসান বলে, শোভন কোথায় ভাবি? নিজের চেয়ে বয়সে এত বড় একজন মানুষের মুখে ভাবি ডাক শুনে সোহার অস্বস্তি বোধ হচ্ছে। নিজের অস্বস্তি চেপে রেখে মৃদুস্বরে বলে, শুয়ে আছে। জ্বর কমেছে? রাতে কমেছিল, এখন আবার বেড়েছে। পাগলামি করছে কেমন? শান্তি দিচ্ছে? সোহা শ্রবণের দিকে তাকায়। চোখ বন্ধ করে বাপকে গালাগালি করছে তখন থেকে। শান্তি ওকে দেবে তাও শ্রবণ চৌধুরী। সুস্থ অবস্থায় শান্তি দেয় না, এখন তো অসুস্থ, এখন আরও শান্তি দিচ্ছে না। ফজরের পর থেকে শুরু হয়েছে আর বন্ধ হচ্ছে না। গা মুছিয়ে দিতে গিয়েছিলাম, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কেন? ভেবেছে কোথাকার কোনো মেয়ে আমি। সোহার কথা শুনে হা হা করে হেসে ওঠে হাসান। হাসান নিজের হাসি কন্ট্রোল করার চেষ্টা করে বলে, ভাবি, ওকে জোর করে ওষুধ খাইয়ে দেন, ঠিক হয়ে যাবে। আমাকে কাছেই ঘেঁষতে দিচ্ছে না। আমি আসব? ফ্ল্যাটের চাবি তো আমার কাছে নেই। এই ডাইনির বাচ্চা, তুই কার সঙ্গে কথা বলছিস? হঠাৎ শ্রবণের গর্জনে ভয় পেয়ে কেঁপে ওঠে সোহা। দ্রুত বলে, তুমিই তো বললে কথা বলার জন্য। হাসান বলে, এতক্ষণে বউকে চিনতে পেরেছে তাহলে। এই কুত্তার বাচ্চা, কে কল করেছে? হ্যাঁ, হাসান ভাইয়া, তোমার সঙ্গে কথা বলবে। কোন হাসান? কে হাসান? হাসান উপাস থেকে আফসোসের সুরে বলে, যা বাবা, বউকে মনে পড়ল আর আমাকে ভুলে গেল। খিদে পেয়েছে, খাবার নিয়ে আয়। হাসান বলে, শ্রবণ চৌধুরী পৃথিবীর একমাত্র মানুষ যার জ্বর হলে খিদে বেড়ে যায় 10 গুণ। ভাবি, আপনি ওকে খাওয়াতে থাকুন, আমি পরে কল করছি। সোহা শ্রবণের দিকে তাকিয়ে থাকে। ফজরের পর থেকে ওকে যদি একটু শান্তি দিয়ে থাকে তাহলেও একটা কথা, গতকালকের চেয়েও আজকে বেশি মাতলামি করছে। ঔষধ এনে লাভ হয়েছে কি? হঠাৎ শ্রবণের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায়। বিলাপ করে বলে, আমাকে কেউ ভালোবাসে না, আদর করে না, খিদে পেয়েছে খেতেও দিচ্ছে না। বউটাও আরেক বেডার সঙ্গে পালিয়ে গেল। শ্রবণের কথা শুনে বিস্ময়ে বিমূঢ় সোহা। কি বলছে এই ছেলে? ও কার সঙ্গে পালিয়ে গেছে? এখানেই তো রয়েছে, ওর সামনেই। নিশ্চয়ই হ্যালুসিনেশন করছে আবার। সোহা হাতের ফোন রেখে দেয়। শ্রবণের শিররে দাঁড়ায় ভয় ভয়। কে জানে আবার যদি ফেলে দেয় ধাক্কা দিয়ে। এদিকে ঘুরে শো, মাথায় পানি ঢেলে দিই, আরাম লাগবে।
শ্রবণ বন্ধু বন্ধু চোখ জোড়া মেলে সোহার দিকে তাকায়। নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তুই আমার বউ না? হ্যাঁ। তুই আমাকে ছেড়ে কার সঙ্গে গিয়েছিলি? কারো সঙ্গেই যাইনি, কোথাও যাইনি, আমি এখানেই ছিলাম, তোমার কাছে। তুই আমাকে ছেড়ে চলে যাবি? না। সত্যি যাবে না? না, তোর ডাইনিমা যদি তোকে নিয়ে যায়, আবার ফিরে আসবো তোমার কাছে। শ্রবণ হাত বাড়িয়ে সোহার কোমর পেঁচিয়ে ধরে টেনে আনে আরও কাছে। শক্ত করে ধরে রেখে বলে, তোকে আমি কোথাও যেতে দেব না। পেরিয়ে গেছে কয়েকদিন। শ্রবণ এখন সুস্থ, তবে জ্বরের ধকল কাটিয়ে উঠতে পারেনি এখনও সেভাবে। সোহা দুপুরের রান্না শেষ করে গোসল করে বের হয় ওয়াশরুম থেকে। শ্রবণ গোসল সেরে শুয়ে আছে মুখের উপর বালিশ চেপে ধরে। ঘুমিয়ে গেছে বোধহয়, গতরাতে ঘুমায়নি ঠিকমতো। টুকটাক শব্দে মুখের ওপর থেকে বালিশ সরায় শ্রবণ। চোখ মেলে তাকাতেই লাইটের আলো এসে চোখে লাগে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয়। কয়েকবার চোখ ঝাপটা দিয়ে আবার তাকায়। বিড়বিড় করে সোহাকে গালি দেয় লাইট অন করার কারণে। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখে সোহা চুল ব্রাশ করছে। গায়ে ওড়না নেই, ওড়নাটা পাশেই টুলের উপর রেখে দিয়েছে। চুলগুলো দুই কাঁধ দিয়ে দুপাশে নামানো রয়েছে। ফর্সা পিঠ আর ঘাড় উন্মুক্ত হয়ে আছে। শ্রবণের দৃষ্টি স্থির সোহার পিঠ আর ঘাড়ে। জামার ফিতাটা নড়ছে সোহার নড়াচড়ায়। ফর্সা পিঠ আর ঘাড় শ্রবণের কাছে আকর্ষণীয় লাগছে। লাল জামা পরনের সোহাকেও দারুণ লাগছে। রহস্যময় এক হাসি হেসে সোহা থেকে উঠে বসে শ্রবণ। বিছানা ছেড়ে নেমে ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় সোহার পেছনে। সোহা চুল ব্রাশ করায় এতটাই মগ্ন যে শ্রবণ ওর পেছনে এসে দাঁড়িয়েছে সেদিকে খেয়াল নেই ওর। শ্রবণ হাত তুলে সোহার নরম ফর্সা আকর্ষণীয় পিঠে হাত ছোঁয়ায়। ভয় পেয়ে চমকে ওঠে সোহা। আয়নার দিকে তাকিয়ে শ্রবণকে দেখে চিৎকার করে ওঠে। উল্টো ঘুরে ড্রেসিং টেবিলের সঙ্গে ঠেকে গেছে। চরম বিরক্তিতে শ্রবণের কপালে ভাঁজ পড়েছে কয়েকটা। এই মেয়ের চিৎকার করে ওর কান আর মাথার 12টা বাজানো ছাড়া আর কোনো কাজ কি নেই? ধমক দিয়ে বলে, চিৎকার করছিস কেন এভাবে? দেব গলাটা চেপে? সোহা ভয় ভয়ে শ্রবণের দিক থেকে দৃষ্টি সরিয়ে বিছানার দিকে তাকায়। শ্রবণকে বিছানায় না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। শ্রবণকে হঠাৎ নিজের পেছনে দেখে ভয় পেয়ে গিয়েছিল। ও তো ভেবেছিল শ্রবণ ঘুমিয়ে গেছে আর শ্রবণের রূপ ধারণ করে জিন ভূত এসেছে। কথা বলছিস না কেন? তুমি ঘুমাওনি? না। না শব্দটা উচ্চারণ করে সোহাকে টেনে উল্টো করে দাঁড় করায় নিজের সামনে। পুনরায় দৃষ্টি স্থির করে ফর্সা পিঠ আর ঘাড়ে। সোহা আয়নার দিকে তাকিয়ে শ্রবণের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে সোহা। শ্রবণের দৃষ্টি পরিবর্তন হয়ে যাচ্ছে ভালোভাবেই বুঝতে পারছে সোহা। এই শ্রবণকে সোহা দেখেনি এর আগে। শ্রবণ আবার হাত ছোঁয়ায় সোহার ঘাড়ে। সোহা কেঁপে ওঠে। পুরো শরীর শিরশির করছে। গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। দ্রুত সরে যেতে চায় শ্রবণের সামনে থেকে। শ্রবণ টেনে ধরে সোহার কোমর জড়িয়ে ধরে এক হাতে। সোহার পিঠ ঠেকে গেছে শ্রবণের বুকের সঙ্গে। সোহার হৃৎস্পন্দনের গতি অস্বাভাবিক। অচেনা অনুভূতিতে থরথর করে কাঁপতে শুরু করেছে সারা অঙ্গ। শ্রবণ হাত তুলে সোহার নরম মসৃণ গালে হাতের উল্টো পিঠ ছোঁয়ায়। হাত গালের উপর থেকে যখন নিচের দিকে নেমে আসে, সোহা তখন বারংবার কেঁপে কেঁপে ওঠে। দ্রুত চেষ্টা করে নিজের কোমর থেকে শ্রবণের হাত সরিয়ে দেওয়ার। শ্রবণ আরও শক্ত করে চেপে ধরে। মুখ নামায় ঘাড়ে। সোহা কম্পিত স্বরে বলে, কি করছো? ছাড়ো আমাকে। হুশ, ডোন্ট সাউন্ড। তুমি নিজের মধ্যে নেই, ছাড়ো আমাকে। আমি নিজের মধ্যেই আছি, তুই চুপ থাক। ছাড়ো আমাকে। শ্রবণ ফট করে সোহাকে নিজের দিকে ফেরায়। সোহার চোখ মুখ অন্যরকম, কিন্তু শ্রবণের কাছে দারুণ লাগছে। গোলাপি ওষ্ঠজোড়া তীর তীর করে কাঁপছে, ঘন ঘন চোখের পলক ফেলছে। শ্রবণ সোহার বাহু ছেড়ে চুল পেছনে ঠেলে দিয়ে চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। সোহা পিছিয়ে যেতে চাইলে শ্রবণ ফট করে ওকে আরও ভালোভাবে আঁকড়ে ধরে অধৈর্যরা চেপে ধরে নিজের অধর দিয়ে। কয়েক সেকেন্ডের জন্য সোহার নড়াচড়া বন্ধ হয়ে যায়। স্থির হয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। মুহূর্তেই সোহার ছটফটানি বেড়ে যায়। শ্রবণকে দুই হাতে ঠেলে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। দীর্ঘ চুম্বনের পর ছেড়ে দেয় সোহাকে। চরম বিরক্তি নিয়ে দাঁতে দাঁত পিষে বলে, কি হয়েছে? এমন করছিস কেন? চুপচাপ থাকতে পারিস না? ছাড়ো আমাকে। ছেড়েই দেওয়া উচিত। তোর ঠোঁটের স্বাদ খুবই বিশ্রী, লাইক পাটের বিচি। ছি, জঘন্য টেস্ট। এতক্ষণ ধরে ঠোঁক জোড়ার উপর অত্যাচার করে এখন বলছে, ছি, জঘন্য টেস্ট। বদ লোক একটা। সোহা টলমলে চোখ জোড়া নামিয়ে নিয়ে জড়ানো গলায় বলে, ছাড়ো আমাকে। কোনো ছাড়াছাড়ি নেই। বলেই আবার চেপে ধরে ওষ্ঠজোড়া। সোহার ছটফটানি এবার আগের চেয়েও বেশি। শ্রবণ ছেড়ে দিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব।
এক দুপুরে দ্বিতীয়বারের মতো গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। বিছানার দিকে দৃষ্টি যেতেই দেখে শ্রবণ বিভোর হয়ে ঘুমিয়ে গেছে। লাইটের আলো যেন এখন ওর চোখে লাগছে না। সোহা এখনও একটা ঘোরের মধ্যে রয়েছে। কি হলো এখনও সেটাই ভেবে চলেছে। আচমকা কোন ভূত ভর করেছিল এই বড় ভূতের মাথায়? দূরে থাক করে আজকে নিজেই যত দূরত্ব ছিল সব ঘুচিয়ে দিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই নজরে আসে শ্রবণের দেওয়া চিহ্নগুলো। চোখ নামিয়ে নেয় আয়নার দিক থেকে। নিজের দিকে নিজেই তাকাতে পারছে না। ঘাড়ে রীতিমতো জ্বলছে এখনও। শয়তান রাক্ষস একটা। বিড়বিড় করে বকা দিয়ে ব্যালকনিনে চলে যায়। খিদে পেয়েছে কিন্তু খেতে ইচ্ছে করছে না। চেয়ারে বসে তাকিয়ে থাকে দূর আকাশের দিকে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 4টের ঘরে এসে ঠেকেছে। নিজের ফোনের রিংটোনের শব্দে ঘুম ভাঙে শ্রবণের। চোখ বন্ধ রেখে বিছানা হাতড়ে ফোন হাতে নেয়। ঘুম জড়ানোর চোখে স্ক্রিনে তাকিয়ে দেখে হাসান কল করেছে। রিসিভ করে কানে ধরে বলে, বল। কোথায় তুই? ঘুমিয়েছিলি নাকি? হ্যাঁ। এই বেলায় তোর আবার কিসের ঘুম? শরীর খারাপ লাগছে নাকি আবার? না, দুপুরে ঘুমিয়েছিলাম। কিছু বলবি? বাইরে আসবি না? হ্যাঁ। আয় তাহলে। ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা, রাখছি তাহলে। শ্রবণ ফোন পাশে রেখে নিশ্চুপ হয়ে শুয়ে থাকে। ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। আরও কিছুক্ষণ ঘুমোতে পারলে ভালো লাগতো। আলসেমি ছেড়ে শোয়া থেকে উঠে বসে। চুলগুলো পেছনের দিকে ঠেলে দিতে দিতে গলা ছেড়ে সোহাকে ডাকে। শ্রবণের ডাক শুনে দ্রুত ব্যালকনি থেকে রুমে ফিরে আসে সোহা। শ্রবণের সামনে দাঁড়ায় মাথা নিচু করে। শ্রবণ সোহার দিকে তাকায় চোখ তুলে। আগাগোড়া পরক করে বলে, কফি নিয়ে আয়। সোহা দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শ্রবণের সামনে থাকতে অস্বস্তি হচ্ছে। কফি বানিয়ে নিয়ে রুমে এসে দেখে শ্রবণ রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধ। কফির মগ বেডসাইড টেবিলের উপর রেখে বিছানা ঠিকঠাক করে রাখে। সোজা হয়ে দাঁড়াতেই ওয়াশরুম থেকে ভেসে আসে শ্রবণের গলার স্বর, সোহা, টাওয়াল দে। সোহা ওয়াশরুমের দিকে তাকিয়ে ব্যালকনির দিকে এগিয়ে যায়। গোসল করতে গেছে অথচ টাওয়াল নেয়নি। টাওয়াল নিয়ে ওয়াশরুমের দরজায় নক করে। শ্রবণ দরজা খুলে সোহার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, টাওয়াল ওয়াশরুমে না রেখে কোথায় রেখেছিলি? ব্যালকনিতে শুকিয়ে দিয়েছিলাম। ঠাস করে সোহার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শব্দে কেঁপে উঠেছে সোহা। বিড়বিড় করে বকা দিতে দিতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। শ্রবণ রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। দরজার দিকে এগিয়ে যেতেই সোহা পিছু ডেকে বলে, কোথায় যাচ্ছ? খাবে না? শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়। শান্ত স্বরে বলে, বাইরে খাবো। আমি যে রান্না করলাম। নিজে গিলে শেষ কর। সন্ধ্যা হয়ে আসছে। তো আমার কি? আমি কি সূর্যকে ধরে বসে থাকবো যেন অস্ত না যায়? সন্ধ্যার পর একা একটা ভয় লাগে আমার। ভয় তো আমার হয় এই ফ্ল্যাটের জিনভূতগুলোর জন্য। তোর মতো এক ডাইনির সঙ্গে একই ফ্ল্যাটে ওরা কিভাবে থাকবে বলা তো যায় না। যদি ধরে খেয়ে ফেলিস। শ্রবণের কথা শুনে সোহার ভয় আরও বেড়ে গেছে। মুখের রং ফ্যাকাশে। অনুরোধের সুরে বলে, প্লিজ তুমি এখন বাইরে যেও না। কে শোনে কার কথা? সোহার আর কোনো কথা না শুনে ধূপধাপ পা ফেলে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। পেছন থেকে সোহা কয়েকবার ডাকে, তবে শ্রবণ কানে নেয় না। ভয়ে সোহার গলা এখনই শুকিয়ে যাচ্ছে। খিদের চোটে পেটে গুড়গুড় করছে। নিজে থাকবি না ভালো কথা, ভয়ে দেখিয়ে কেন চলে যাবি? বেচারি সোহা। সোহা ভয়ে ভয়ে চারদিকে নজর বুলিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। একটা চেয়ারে বসে চুপচাপ প্লেট সামনে নিয়ে ভাত মাখতে শুরু করে। খাবার কি এখন গলা দিয়ে নামবে? ভয়ে তো গলাই বন্ধ হয়ে গেছে। পানি খেয়ে গলা ভিজিয়ে ভাত খেতে শুরু করে। কোনো দিকে তাকায় না, দৃষ্টি স্থির প্লেটের দিকে। কয়েক মিনিটের মধ্যে খাওয়া শেষ করে। সবকিছু কোনো রকমে ঢেকে রেখে এক প্রকার দৌড়ে রুমে চলে আসে। রুমে এসেই জোরে জোরে শ্বাস নেয়। দরজা ভিজিয়ে রেখে বিছানায় উঠে বসে। জানালার দিকে চোখ যেতেই দেখে জানালা আর ব্যালকনির দরজা খোলা। দোয়া দুরুদ পড়তে পড়তে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। জানালা দরজা নগিয়ে আবার দ্রুত বিছানায় উঠে বসে। আর নামবে না বিছানা থেকে, যত যাই হয়ে যাক। শ্রবণ ফ্ল্যাটে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেছে। ফ্ল্যাটের দরজা লাগিয়ে বেডরুমের দিকে এগিয়ে আসে। আজকে আর সোহা ওকে কল করেনি, ভয় পাওয়ার জন্য। রুমে এসে দেখে সোহা আগাগোড়া ঢেকে শুয়ে আছে। পকেট থেকে ছোট একটা প্যাকেট বের করে সোহার শিরোরে ছুঁড়ে দেয়। ফোন নিজের বালিশের পাশে রেখে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চাবি আর ওয়ালেট রেখে শার্ট প্যান্ট চেঞ্জ করে নেয়। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতে বসতে সোহার নাম ধরে ডাকে। সারা শব্দ না করছে দেখে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে নেয় ওপর থেকে। ঘুমিয়ে গেছে আগাগোড়া ঢেকে রেখে। গায়ে ধাক্কা দিয়ে বলে, এই সোহা ওঠ। ধাক্কা খেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায় সোহা। শ্রবণকে সামনে বসে থাকতে দেখেই লাফিয়ে উঠে বসে দ্রুত। 2 হাতে চোখ মুখ ডলে ঘুম জড়ানো গলায় বলে, কখন এসেছ? একটু আগেই, যা ফ্রেশ হয়ে আয়। সোহা বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। তাড়াহুড়োয় ঘুম থেকে উঠে মাথা ধরে গেছে।
ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই শ্রবণ ওর হাতে দুটো ট্যাবলেট ধরিয়ে দিয়ে বলে, খা। কোনো প্রশ্ন ছাড়াই খেয়ে নেয় সোহা। শ্রবণ বুকের উপর বালিশ চেপে শুয়ে পড়ে। খাবে? শ্রবণ চোখ বন্ধ রেখেই বলে, না, তুই খেলে খেয়ে আয়। সোহারও তেমন খিদে পায়নি, খেতেও ইচ্ছে করছে না এখন। লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে শ্রবণের থেকে দূরত্ব বজায় রেখে। কিছুটা সময় অতিবাহিত হয়। শ্রবণ বুকের উপর থেকে বালিশ সরিয়ে কাত হয়ে শোয়ে। হাত বাড়িয়ে সোহাকে টেনে আনে নিজের কাছে। নিজের দিকে ফিরিয়ে সোহার বুকে মুখ গুজে জড়িয়ে ধরে। সোহার হার্টবিট বেড়ে গেছে। শ্রবণের কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে শুরু করেছে। শ্রবণ বিরক্ত হয়ে বলে, সমস্যা কি তোর? এমন করছিস কেন? ছাড়ো। কেন? অস্বস্তি হচ্ছে। আমার ছোঁয়ায় অস্বস্তি হচ্ছে আর অন্যের ছোঁয়ায় স্বস্তি লাগে, তাই না? কি বলছো এসব? তুই যা বলছিস তাই তো বললাম। তুমি ছাড়া কেউ ছুঁয়েছে আমাকে? ছোঁয়নি? না, ছোঁয়নি? তুই আমার নিজের চোখকে অবিশ্বাস করতে বলছিস? সোহা একটু দমে যায়, মৃদুস্বরে বলে, না, ছুঁয়েনি। স্পর্শ ভাইয়া ছুঁয়েছিল, শুধু হাত। তোমার মতো করে গভীরভাবে কেউ ছোঁয়নি তুমি ব্যতীত। কোনোদিন কেউ যেন ছুঁতেও না পারে। শোভন আর কথা বাড়ায় না। সোহার এক হাত তুলে নিজের মাথায় রাখে, আয়েশ মতো বুকে মুখ গুজে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে থাকে। সোহা আলতোর হাতে শ্রবণের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। সকালে সোহার ঘুম ভাঙার পর শ্রবণকে রুমে পায় না। বুঝতে পারে জিমে চলে গেছে। অসুস্থতার জন্য এই কয়দিন যায়নি। শোয়া থেকে উঠে বিছানা গুছিয়ে ফ্রেশ হতে যায়। বিয়ের পর গতরাতের ঘুমটা ভালোই হয়েছে। এর আগের রাতগুলো তো শ্রবণের যন্ত্রণায় ঠিকমতো ঘুমোতেই পারেনি। শ্রবণ গতরাতে ঘুমিয়ে যাওয়ার পর সারা রাত আর ঘুম থেকে ওঠেনি। সোহার ফজরের আগে আগে ঘুম হালটা হয়ে এসেছিল। তখনও শ্রবণ ওর বুকে মুখ গুজে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। রাতে নড়াচড়াও করেনি বোধ হয়। দুজনেরই ঘুম ভালো হয়েছে গতরাতে। ফ্রেশ হয়ে এসে দেখে শ্রবণ ফিরে এসেছে। সোহা বের হতেই শ্রবণ ভেতরে প্রবেশ করে। হাত মুখ মুছে ময়শ্চারাইজার মেখে রুম থেকে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে দেখে শ্রবণ নাস্তা কিনে নিয়ে এসেছে। সোহা স্বস্তির শ্বাস নেয়। এখন নাস্তা তৈরি করতে গেলে দেরি হয়ে যেত আরও। এমনিতেই বেলা হয়ে গেছে। রাতে না খাওয়ার কারণে এখন খিদেও পেয়েছে। রান্নাঘরে এসে দুজনের জন্য 4টা ডিম সিদ্ধ করতে চুলায় বসিয়ে দেয়। সিদ্ধ ডিম আর দুধ গরম করে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসতেই দেখে শ্রবণ তৈরি হয়ে এগিয়ে আসছে। শ্রবণ চেয়ার টেনে বসতেই সোহা শ্রবণের নাস্তা ওর সামনে দেয়। নিজের জন্য রেডি করে নিয়ে নিজেও বসে খাওয়ার জন্য। শ্রবণ সিদ্ধ ডিম খেতে খেতে গম্ভীর স্বরে বলে, ভার্সিটি যাবি? সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ আবার বলে, বলেছি ভার্সিটি যাবি নাকি? তুমি যেতে দিলে যাব। আমার সঙ্গে যাবি, আবার আমার সঙ্গেই ফিরে আসবি। কোনো ছেলের সঙ্গে কথা বলা তো অনেক দূর। তাকালেও তো চোখ উপড়ে ফেলতে 1 সেকেন্ড ভাববো না আমি। তাকাবো না, মনে থাকে যেন। আমার বই খাতা সব তো ওই বাড়িতে রয়েছে, নিয়ে আসার ব্যবস্থা করব আমি। সোহা মাথা নেড়ে খাওয়ায় মনোযোগী হয়। মনে মনে খুশিও হয়েছে। চোখ তুলে আওয়াজ শ্রবণের দিকে তাকিয়ে দেখে শ্রবণ প্লেটের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে খাচ্ছে। খাওয়া শেষ করে স্টাডি রুমে চলে যায় শ্রবণ। সোহা নিজের খাওয়া শেষ করে টেবিল গুছিয়ে রেখে প্লেট ধুয়ে রাখে। শ্রবণ ব্যাগ কাঁধে আর হাতে হেলমেট নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। বাইরে থেকে দরজা লক করে লিফটের দিকে এগিয়ে যেতে যেতে দাদার ফোনে কল করে। শ্রবণ, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায় তুমি? বাড়িতেই আছি। সিয়াং কোথায়? মাত্র ভার্সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে গেল। বিকেলে সোহার বই খাতা সহ যাবতীয় সব পেপার সিয়ামকে দিয়ে পাঠিয়ে দেবে। আচ্ছা, রাখছি, ভালো থেকো। আচ্ছা, তুমিও ভালো থেকো। শ্রবণ কল কেটে লিফটের ভেতর প্রবেশ করে। ওর পাশে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রমহিলা ওর দিকে তাকিয়ে আছে চোখ কোনা করে। শ্রবণ বিরক্তিতে কপালে কয়েক ভাঁজ ফেলে মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। এই মহিলার সঙ্গে দেখা হলেই ওর দিকে তাকিয়ে থাকে। মাঝে মধ্যে তো প্রশ্ন করে করে বিরক্ত বানিয়ে দেয়। গায়ে পড়া মহিলা একটা। শ্রবণ ফ্ল্যাটে ফিরে ঠিক 4টায়। সোহা রুমগুলো ঝাড়ু দিয়ে এখন ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছে। শ্রবণকে ফিরে আসতে দেখে মনে সাহস বাড়ে। এতক্ষণ ভয় ভয় লাগছিল। একা একটা ফ্ল্যাটে থাকতে ভয় তো লাগেই, সাথে দম বন্ধ হয়ে আসে। শ্রবণ সোজা স্টাডি রুমে প্রবেশ করে। ব্যাগ আর হেলমেট রেখে বেডরুমে ফিরে আসে। ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে। কেন যেন আজ বাইরে খেতে ইচ্ছে করেনি। হাসান অনেক টানাটানি করেছিল খাওয়ার জন্য, কিন্তু শ্রবণ খায়নি। যা করতে মন টানে না, ইচ্ছে করে না, সেটা শ্রবণ কোনোদিন করে না। মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে পারে না শ্রবণ চৌধুরী। শ্রবণ ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই কলিং বেল বেজে ওঠে। সোহা সোফায় বসেছিল, কলিং বেলের শব্দে সেদিকে তাকায়। তারপর ঘুরে তাকাতেই দেখে শ্রবণ এগিয়ে আসছে। শ্রবণ সোজা দরজার কাছে এসে দাঁড়ায়। দরজা খুলে দেখে সিয়াম দাঁড়িয়ে আছে, বাম হাতে সুটকেস ধরে রাখা। সিয়াম সুটকেসটা এগিয়ে দিয়ে বলে, ভাইয়া, এই যে এটার ভেতর সবকিছু আছে। শ্রবণ হাত বাড়িয়ে সুটকেসটা ধরে। সিয়াম ভেতরে উঁকি দেয় একবার। সোহাকে দেখতে পায় সোফায় বসে আছে।
ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই শ্রবণ গম্ভীর স্বরে বলে, ভেতরে আয়। সিয়াম দাঁড়ায়। বোনকে না দেখিয়ে চলে যাবি? সিয়াম ঘুরে দাঁড়ায়। শ্রবণ পথ ছেড়ে দেয়। সিয়াম ভেতরে প্রবেশ করতেই দরজা লাগিয়ে দিয়ে শ্রবণ স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। এতদিন পর ভাইকে দেখে সোহার চোখে পানি জমেছে। সোফা ছেড়ে উঠে এগিয়ে আসে ভাইয়ের কাছে, দাঁড়ায় ভাইয়ের সামনে। সিয়াম কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকে বোনের মুখের দিকে। সবসময় হাস্যজল থাকা চেহারা মলিন হয়ে আছে, চোখ দুটো পানিতে টুইটুম্বর, পলক ফেললেই পানি গড়িয়ে পড়বে। তাকিয়ে থাকতে থাকতে সোহার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। সিয়াম বোনকে টেনে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে আদর করে জড়ানো গলায় বলে, কেমন আছিস? সোহা কেঁদে ফেলে, কান্না জড়ানো গলায় বলে, ভালো। তুমি কেমন আছো? এই তো আছি কোনো রকম। বাড়িতে তুই নেই, ভাইয়া নেই, ভালো লাগে না আমার। কাঁদিস না। সোহা কান্না বন্ধ করতে চেয়েও পারে না। সিয়াম বোনের চুলে হাত বুলাতে বুলাতে ফ্ল্যাটের চারদিকে নজর বুলায়। এর আগে এই ফ্ল্যাটে ওর আসা হয়নি কোনোদিন। শ্রবণ স্টাডি রুমের মাঝখানে দাঁড়িয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। সিয়াম আবারও বলে, কাঁদিস না। সোহা ভাইয়ের বুক থেকে মুখ তুলে ভাইয়ের মুখের দিকে তাকায়। সিয়াম বোনের চোখের পানি মুছিয়ে দেয়, কিন্তু তখনই আবার পানি গড়িয়ে পড়ে, গাল দুটো ভিজে যায়। সিয়ামের টুইটুম্বর চোখ জোড়া থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়ে সোহার মুখের উপর। সিয়াম দ্রুত নিজের চোখের পানি মুছে নেয়। সোহাকে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলে, আমি আসছি, তুই ভালো থাকিস। শ্রবণ বলে, চেহারা দেখে তো মনে হচ্ছে লাঞ্চ করিসনি। লাঞ্চ করে যা, তোর বোন রান্না করেছে। বোন রান্না করেছে শুনে সিয়াম দাঁড়িয়ে যায়, আবার ঘুরে দাঁড়ায় বোনের দিকে। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সোহা রান্না করতে পারে? সোহা তো কোনোদিন রান্নাঘরেই প্রবেশ করেনি। ও রান্না করা শিখল কবে? শ্রবণ এগিয়ে এসে বলে, চল লাঞ্চ করি। যদিও এখন লাঞ্চ করার টাইম না। সোহা চোখের পানি মুছে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভাইয়া আসো, আয়। সিয়াম শ্রবণের সঙ্গে পা বাড়ায় ডাইনিং টেবিলের দিকে। সোহা ওদের দুজনের জন্য খাবার বেড়ে দেয়। সিয়াম বেসিন থেকে হাত ধুয়ে এসে চেয়ারে বসে। ভাত মেখে মুখে পুরে তো সিয়াম অবাক। রান্না অনেক ভালো হয়েছে। মনে হচ্ছে প্রফেশনাল কেউ রান্না করেছে। কাঁচা হাতের রান্না মনেই হচ্ছে না। শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রবণ তৃপ্তি নিয়েই খাচ্ছে। সিয়াম বোনের মুখের দিকে তাকিয়ে বলে, তুই রান্না করেছিস এসব? হ্যাঁ, তুই তো জীবনে রান্নাঘরেও যাসনি। এত ভালো রান্না কোথায় শিখলি? ইউটিউব থেকে। সিয়াম খাওয়া বন্ধ করে বোনের মুখের দিকে তাকিয়ে থাকে পলকহীন। ওর অবুঝ বোকাশোকা বোনটা সংসারী হয়ে গেছে মনে হয়। দুপুরে খেয়েছিস? হ্যাঁ, তুমি খাও। সিয়াম খাওয়া শুরু করে আবার। চোখ দুটো বেয়ে পানি বেরিয়ে আসছে আবার। টিস্যু পেপার হাতে নিয়ে চোখ মুছে নেয়। বোনের হাতের রান্না খেয়ে এবার আনন্দেই ওর চোখ দুটো বেয়ে পানি বেরিয়ে আসছে। নাশতা সেরে দ্রুত তৈরি হয়ে নেয় সোহা। শ্রবণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে বিরক্তির সুরে বলে, সারাদিন ধরে কি এখন রেডিই হবি? বের হ শয়তানের বাচ্চা, নয়তো রেখেই চলে যাব। হয়ে গেছে, আসছি। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসে সোহা। শ্রবণ দরজার দিকে এগিয়ে বলে, স্টাডি রুম থেকে তোর ব্যাগ নিয়ে আয়। সোহা আবার দ্রুত পায়ে স্টাডি রুমে প্রবেশ করে। ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। শ্রবণ ফ্ল্যাটের দরজা লক করছে। ওর পাশে দাঁড়িয়ে আছে সোহা, কাঁধে ব্যাগ। সেই ভদ্রমহিলাটা শ্রবণের পাশে মেয়ে মানুষ দেখে বেশ অবাক হয়েই তাকিয়ে আছেন। কৌতূহল দমাতে না পেরে এগিয়ে আসেন দুজনের কাছে। ততক্ষণে শ্রবণ দরজা লক করে সোহার হাত ধরে লিফটের দিকে আগাচ্ছে। মহিলা দ্রুত দুজনের পাশে এসে হেঁটে হেঁটে বলেন, কেমন আছো তোমরা? শ্রবণ কিছু বলে না। স্পষ্ট বিরক্তি প্রকাশ পাচ্ছে ওর চোখ মুখে। ভদ্রতা বজায় রাখতে সোহা মৃদু স্বরে বলে, ভালো। শ্রবণ, তোমার কি হয়? সোহা ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে শ্রবণের মুখের দিকে তাকায়। লিফটের সামনে এসে দাঁড়িয়েছে ওরা। লিফট নিচে রয়েছে। বললে না যে তোমরা কি হও সম্পর্কে? শ্রবণ তাকায় ভদ্রমহিলার মুখের দিকে। কিছুটা রুক্ষ স্বরে বলে, হাজব্যান্ড ওয়াইফ। তোমার বউ? হ্যাঁ। তুমি বিয়ে করে নিয়েছ? আপনি কি চাইছিলেন আমি যেন বিয়ে না করে সারা জীবন সিঙ্গেল থাকি? না না, তা চাইব কেন? বিয়ে করেছ, ভালো হয়েছে। বিয়ের বয়স তো আরও আগেই হয়েছিল। ভদ্রমহিলা একটু দম নিয়ে আবার বলেন, কোথায় বিয়ে করেছ? বাড়িতে। বাড়িতে বিয়ে করেছ সেটা তো বুঝলাম। আমি জিজ্ঞেস করেছি তোমার বউয়ের বাবার বাড়ি কোথায়? আমিও সেটাই বলেছি, আমার বাড়িতে। শ্রবণের কথা শুনে ভদ্রমহিলার কপাল ভ্রূম কুঁচকে গেছে। ওর কথার আগাগোড়া কিছুই ওনার মাথায় ঢুকছে না। শ্রবণের মেজাজ ভীষণ গরম হয়ে গেছে। লিফট চলে আসায় সোহাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। ভদ্রমহিলা নিজেও দ্রুত প্রবেশ করেন ভেতরে। নিজেকে আবারও দামাতে না পেরে আর সবটা জানার আগ্রহে আবার বলেন, একটু ক্লিয়ার করে বলো তো আমাকে, তোমার বাড়িতেই তোমার বউয়ের বাবার বাড়ি কিভাবে হয়? আর তোমার যদি বাড়ি থেকেই থাকে তাহলে তুমি এতগুলো বছর ধরে এখানে একা একা থাকো কেন?
শ্রবণ কিছু বলে না। ওর চোখ মুখ দেখে সোহা কিছু বলার সাহস করছে না। মহিলা বেশি কথা বলে বুঝতে পারছে। লিফট নিচে পৌঁছতেই শ্রবণ সোহাকে নিয়ে বেরিয়ে আসে। ভদ্রমহিলা পিছু ডেকে বলেন, ক্লিয়ার করে বলে তো যাও পুরোটা। শ্রবণ সোহাকে টেনে নিয়ে পার্কিং লটের দিকে এগিয়ে যায়। সোহা পেছন ফিরে একবার তাকায়, আবার সামনের দিকে তাকায়। শ্রবণের মুখের দিকে তাকিয়ে দেখে ওর মুখ লাল হয়ে গেছে রাগে। মনে মনে ভদ্রমহিলাকে কি বলে গালি দিচ্ছে কে জানে। পার্কিংয়ে এসে সোহাকে বসিয়ে নিজে বসে ড্রাইভিং সিটে। পার্কিং থেকে বেরিয়ে আসতেই ভদ্রমহিলার সামনে পড়ে। শ্রবণ গাড়ির স্পিড বাড়িয়ে চলে যায় দৃষ্টিসীমানার বাইরে। মহিলা পেছন থেকে বিড়বিড় করে বলেন, বেয়াদব ছেলেমেয়ে, আদব কায়দা কিছু শেখেনি নাকি? কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয় এতটুকুও জ্ঞান নেই? এখনকার ছেলেমেয়েরা যে কি মনে করে নিজেকে, সব কটা অসভ্য তৈরি হচ্ছে, সব বাবা মায়ের দোষ। বিড়বিড় করতে করতে ভদ্রমহিলা চলে যান নিজ গন্তব্যে। দুপুর গড়িয়ে বিকেল ৩টির ওপর বেজে গেছে। শ্রবণের আরও একটা ক্লাস আছে, তবে এখনও অনেক দেরি ক্লাস শুরু হতে। এখন বন্ধুদের সঙ্গে বসে আছে ক্যাম্পাসে। ওর হাতে গিটার, গান গেয়ে মাত্রই থেমেছে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখে নেয়। এতক্ষণে তো সোহার ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা, এখনও আসছে না কেন? ওকে তো বলে দিয়েছিল ক্লাস শেষে যেন এখানেই আসে। বন্ধুদের কথায় পুনরায় গিটারে সুর তুলতেই নজর আটকায় কিছুটা দূরে। ওখানে ছেলেমেয়েদের জটলা পাকিয়ে যাচ্ছে। শ্রবণ কপালভ্রু কুঁচকে তাকিয়ে থাকে কিছু সময়। মুহূর্তেই চোখ মুখের রং পরিবর্তন হয়। গিটার রেখে উঠে দাঁড়ায়, বড় বড় কদমে আগায় ভিড়ের দিকে। ওকে এভাবে ওদিকে এগিয়ে যেতে দেখে ওর বন্ধুরাও আগায় পেছন পেছন। ভিড়ের মধ্যে এসে দাঁড়ায় শ্রবণ। রাগী স্বরে বলে, কি হচ্ছে এখানে? শ্রবণের গলার স্বর শুনে পেছনে তাকায় সোহা। শ্রবণকে নিজের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত ওর দিকে ঘুরে কিছুটা এগিয়ে দাঁড়ায় আরও কাছাকাছি। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়, রাগে পায়ের রক্ত ছলকে মাথায় উঠে যায়। পেছন থেকে একটা ছেলে সোহার দিকে হাত বাড়িয়ে বলে, ওদিকে গেলে কেন, এদিকে আয়। সোহা ভয়ে শ্রবণের বুকের সঙ্গে মিশে যায় দ্রুত। ও জানে এই বুক থেকে আজরাইল ব্যতীত অন্য কেউ ওকে ছিনিয়ে নিতে পারবে না। ওর জন্য এই জায়গায় এখন সবচেয়ে নিরাপদ আশ্রয়। দুজনের মাঝখানে চুল পরিমাণ ফাঁকা নেই। শোভনের শার্ট খামচে ধরে ফুপিয়ে ওঠে ওর বুকে মুখ গুজে। ছেলেটা হাত গুটিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে সোহার দিকে তাকিয়ে। শোভন এক হাতে সোহাকে আগলে রেখে বলে, কি হয়েছে? সোহা কাঁদতে কাঁদতে বলে, ওরা মেরেছে আমাকে, আমার ফোন আর ব্যাগ কেড়ে নিয়েছে। পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা বলে, কার কাছে বিচার দিচ্ছিস রে? উনি নিজেই তো র্যাগিং করে। যদি এতই ভয় লাগে তাহলে আমার কাছেই আসতি, আমি আমার বুকেই তোকে আশ্রয় দিতাম। বড় ভাই, আপনি যান এখান থেকে। শেষের কথাগুলো বলতে বলতে সোহার দিকে আবার হাত বাড়ায় ওকে ধরার জন্য। বাকি কথা শেষ করার আগেই শ্রবণ ছেলেটার হাত খপ করে ধরে মোচড় দেয়। করে চিল্লিয়ে ওঠে ছেলেটা। শোভন নিজের সর্বশক্তি প্রয়োগ করে একটা চর বসায় কানসা বরাবর। ভয় পেয়ে সোহা আরও শক্ত করে আঁকড়ে ধরে শ্রবণকে। ছেলেটার হাত ছেলে দিয়ে আরও একটা চর বসিয়ে দেয়। টাল সামলাতে না পেরে ধপাস করে পড়ে যায় নিচে। ছেলেটার ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এসেছে। শোভন নিজের বুক থেকে সোহার মুখ তুলে মুখের দিকে তাকায়। বাম গালটা লাল হয়ে গেছে চর খেয়ে, 4 আঙুলের ছাপ পড়ে আছে। গাল দেখে ওর মস্তিষ্ক টকবক করে ফুটছে। ডান হাতে মুখ আগলে ধরে বৃদ্ধা আঙুল দিয়ে গালে মৃদুভাবে স্লাইড করতে করতে বলে, কে মেরেছে তোকে? সোহা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, পুনরায় শ্রবণের বুকে মুখ লোকায়। একটা মেয়ের দিকে আঙুল তুলে বলে, ওই কালো প্যান্ট আর টি শার্ট পরা মেয়েটা। শোভন ওই মেয়েটার দিকে তাকায়, ওর তাকানো দেখেই মেয়েটা শুকনো ঢোক গিলে পিছিয়ে যেতে শুরু করে। শোভন সোহাকে বুক থেকে সরাতে সরাতে বলে, এখানে দাঁড়িয়ে থাক চুপচাপ। সোহা শোভনকে ছেড়ে দাঁড়ায়। শ্রবণ হিংস্র বাঘের ন্যায় এগিয়ে গিয়ে থাবা বসায় মেয়েটার কানসা বরাবর। মেয়েটা নিচে পড়েই অজ্ঞান হয়ে গেছে। এত জোরে চর বসিয়েছে যে মেয়েটার মাথা ভো ভো করছিল। আর একটু জোরে হলে বোধহয় কানের পর্দা ফেটে রক্ত বেরিয়ে আসত। নিচে পড়ে থাকা ছেলেটা উঠে দাঁড়ায়, শ্রবণকে গালি দিয়ে বলে, কুত্তার বাচ্চা, তোর এত জ্বলছে কেন ওর জন্য? তুই নিজে যখন র্যাগিং করিস, আমরা কিছু করতে যাই, তাহলে তুই আমাদের মধ্যে নাক গলাতে এসেছিস কেন? শ্রবণ আগের চেয়েও বেশি রেগে তেড়ে এসে ছেলেটার গলা চেপে ধরে। হিসহিসিয়ে বলে, শুয়ারের বাচ্চা, ও আমার ওয়াইফ। আমার ওয়াইফকে কিছু বলা আর করা তো অনেক দূরের কথা, ওর দিকে চোখ তুলে তাকালেও তোর চোখ উপড়ে নেব। ওই কুত্তার বাচ্চার কত বড় কলিজা, ও আমার ওয়াইফের গায়ে হাত তুলেছে। দ্বিতীয়বার তোদেরকে আমার ওয়াইফের আশেপাশে দেখলে খুব শীঘ্রই আজরাইলের সাক্ষাৎ পাবি। কথাগুলো বলেই ছেলেটাকে ছুঁড়ে ফেলে দূরে। হুঙ্কার ছেড়ে বলে, কোন কুত্তার বাচ্চার কাছে ফোন আর ব্যাগ, দ্রুত দে। একটা মেয়ে ফোন আর ব্যাগ নিয়ে এসে সোহার হাতে দিয়ে দ্রুত চলে যায়। নিচে পড়ে থাকা ছেলেটা গর্জন করে বলে, কুত্তার বাচ্চা, তোকে দেখে নেব আমি। শুয়োরের বাচ্চা, আর কত দেখবি? দেখে নে মন ভরে। তোর কোন কোন বাপকে দেখাতে চাস তাদেরও নিয়ে আসিস।
এই দুনিয়ায় এখনো এমন কারো জন্ম হয়নি যাকে এই শ্রবণ চৌধুরী ভয় পায়। শ্রবণ সোহার হাত ধরে সকলের দিকে একবার নজর বুলিয়ে বজ্রকণ্ঠে বলে, কোনোদিন কোনো ছেলে ওর দিকে তাকালে তার খবর আছে, আর কোনো কুত্তার বাচ্চা ওর গায়ে হাত তোলা তো দূর, ওকে ফুলের টোকা দিলেও শরীরের সঙ্গে আর হাত থাকবে না ফুল ছোঁয়ার জন্য। কথাগুলো বলেই সোহাকে নিয়ে পার্কিংয়ের দিকে আগায়। সোহা এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শ্রবণ নিজের ব্ল্যাক মার্সিডিজ বেঞ্জ নিয়ে ভার্সিটির গেট পেরিয়ে বেরিয়ে আসে রাস্তায়। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। ও ওর বউকে মারবে, কাটবে, খুন করবে, কিন্তু বাইরের একটা মানুষও ওর বউয়ের সঙ্গে উঁচু গলায় কথা বলতে পারবে না। গায়ে হাত তোলা তো অনেক দূরে। অল্প সময়ের মধ্যেই গাড়ি বিশাল ভবনের পার্কিং লটে এসে দাঁড়ায়। সোহা গাড়ি থেকে নেমে দাঁড়ানোর পর শ্রবণ গাড়ি পার্কিং করে ভেতর থেকে বেরিয়ে আসে। লিফট থেকে বেরিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজন। আস্তে আস্তে সোহার কাছ থেকে রাস্তায় শুনে নিয়েছে পুরো কাহিনী। শ্রবণের চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করে আছে এখনও। সোহাকে ওই শয়তানটা ছুঁয়েছে এটা শুনে মাথায় আরও আগুন ধরে গেছে। চোখ বন্ধ করে রেখে বলে, যা গোসল করে আয়। সোহা হাতের ব্যাগ ফ্লোরে রেখেই সোজা আলমারির দিকে এগিয়ে যায়। কাঁদতে কাঁদতে মাথা ধরে গেছে। শ্রবণের চোখ মুখ দেখে এখন আরও ভয় করছে। বাইরের কোনো ছেলে ওকে ছুঁয়েছে এটা শোনার পর যে শ্রবণ এখনও ওকে বাঁচিয়ে রেখেছে এটাই অনেক। কাপড় চোপড় বের করে নিয়ে দ্রুত ওয়াশরুমে প্রবেশ করে। শ্রবণ ধপ করে বিছানায় বসে পড়ে, দুই হাতে খামচে ধরে নিজের মাথার চুল। ওই কুত্তার বাচ্চাকে হাতের কাছে আরেকবার পেলে ওর হাতই ছিঁড়ে নেবে। প্রায় আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। শ্রবণ এখনও আগের মতোই বসে আছে। ওর চোখ মুখের দিকে তাকানোর সাহস এখন হচ্ছে না সোহার। তখন ওদের মেরেছে, এখন ওকেও মারতে পারে। শ্রবণকে দিয়ে কোনো বিশ্বাস নেই। ভেজা কাপড় চোপড় নিয়ে ব্যালকনিতে চলে আসে। শুকনোগুলো তুলে নিয়ে ভেজাগুলো মেলে দেয়। রুমে ফিরে আসতেই দেখে শ্রবণ উদাম গায়ে দাঁড়িয়ে আছে। টাওয়েল দে। সোহা দ্রুত চুল থেকে টাওয়েল খুলে দিয়ে দেয়। শ্রবণ টাওয়েল হাতে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে, কফি নিয়ে আয়। সোহা রুম থেকে বেরিয়ে যায়। শ্রবণ শাওয়ার ছেড়ে নিচে দাঁড়িয়ে রইল সোজা হয়ে। সোহার বলা কথাগুলো এখনও কানে বাজছে। ওই কুত্তার বাচ্চাকে সামনে পেলে সত্যি সত্যি মারবে আবার। শ্রবণ চৌধুরীর ওয়াইফকে ছোঁয়ার স্বাদ মিটিয়ে দেবে চিরদিনের জন্য। রাগে ওর কপাল আর ঘাড়ের প্রত্যেকটা রগ ভেসে আছে। হাত মুষ্টিবদ্ধ করার কারণে হাতের রগগুলোও ভেসে উঠেছে আবার। শ্রবণ কোনোদিন মেয়েদেরকে র্যাগিং করে না। সেদিন প্রথম সোহাকে র্যাগিং করার জন্য নিয়েছিল আর অমন একটা ডেয়ার দিয়েছিল ওকে। শ্রবণ আগে থেকেই জানে সোহার মায়ের চরিত্র সম্পর্কে। ওর পুরোপুরি ধারণা ছিল সোহা মায়ের মতো হয়েছে। মা, খালা, নানি সবগুলোর চরিত্র তো একই, ফুলের মতো পবিত্র। শ্রবণ ভেবেছিল সোহা ডেয়ার পূরণ করার জন্য ওর বন্ধুকে কিস করবে, কিন্তু ওকে ভুল প্রমাণ করে ওর বন্ধুকে কিস করার জন্য রাজি হয়নি। নাচতে বললে তাও রাজি হয়নি। শেষে কান ধরে ওঠ বস করেছিল। সেদিন একটু হলেও সোহার প্রতি ওর ধারণা বদলেছিল। কিন্তু যখন সামাদ চৌধুরী কল করে এ ব্যাপারে বলেন তখনই ওর মস্তিষ্কে আগুন ধরে আর সোহাকে কেলানোর ভূত ভরে মাথায়। গোসল সেরে বেরিয়ে এসে দেখে সোহা কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। ড্রেস না পরেই কফির মগ হাতে তুলে নেয়। সোহার মুখের দিকে তাকিয়ে দেখে চোখ দুটো এখনও পানিতে টুইটুম্বর। কি খাবি এখন? যা রান্না কর। সোহা বেরিয়ে যায় রুম থেকে। শ্রবণ কফির মগে চুমুক দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। ঘুরে ফিরে বারবার ওই শয়তানটার চেহারা চোখে ভাসছে আর শরীরে আগুন ধরছে। এখন হাতের কাছে পেলে কি যে করত শ্রবণ নিজেও জানে না। ও মেনেই নিতে পারছে না ওই ছেলে সোহার হাত ধরেছিল। প্রায় 1.5 ঘন্টা পর রুম থেকে বের হয় শ্রবণ। রাগ কিছুটা কমেছে এখন। রান্নাঘরে এসে দেখে সোহা পানিতে হাত ডুবে দাঁড়িয়ে আছে। কপাল ভ্রু কুচকে বলে, রান্না হয়েছে? হ্যাঁ, তুমি গিয়ে বসো, আমি সব নিয়ে আসছি। পানি থেকে হাত তুলতেই হাতের জ্বালা বেড়ে যায়। হাত ঝাঁকাতে ঝাঁকাতে চুলার কাছে এসে দাঁড়ায় ভাতের পাতিল নামানোর জন্য। শ্রবণ ওর কাছে এগিয়ে এসে হাতটা ধরে দেখতে দেখতে বলে, হাতে কি হয়েছে? কিছু না। কিছু হয়নি তাহলে এভাবে ঝাঁকাচ্ছ কেন? সোহা চুপ করে থাকে। শ্রবণ হাতের দিকে ভালোভাবে নজর দিয়ে বলে, হাত এমন লাল হয়েছে কেন? কি হয়েছে? কতক্ষণ ধরে হাত ভিজিয়ে রেখেছিস? হাত জ্বলছে। কেন? মরিচ ধরার জন্য। শ্রবণ হাতের দিকে তাকিয়ে আছে। সোহার হাতের আঙুলগুলো কাঁপছে। অনেকক্ষণ ধরে বোধহয় পানিতে হাত ডুবিয়ে রেখেছে। হাতের চামড়া কুচকেটাছে, লাল হয়ে গেছে পুরো হাত। প্রত্যেকদিন রান্নার সময় এমন হয়?
মাথা নাড়ে সোহা। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে থাকে। যন্ত্রণায় সোহার মুখ কাতর দেখাচ্ছে, চোখ দুটো টলমল করছে। শ্রবণ সোহাকে টেনে এনে আবার সিঙ্কের পাশে দাঁড় করায়। পানিতে হাত ডুবিয়ে দিয়ে ফ্রিজ থেকে আইস কিউব বের করে নিয়ে আসে। আইস কিউব বাকির পানিতে দিতেই সোহা বলে, আর লাগবে না, তুমি গিয়ে টেবিলে বসো, আমি ভাত বেড়ে নিয়ে আসছি। চুপচাপ দাঁড়িয়ে থাক। সোহা পানিতে হাত ডুবিয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে। যেই শ্রবণ সবসময় ওকে কষ্ট দিতে, যন্ত্রণা দিতে মুখিয়ে থাকে, সে আজ ওর যন্ত্রণা কমানোর চেষ্টা করছে। শ্রবণের মুখ গম্ভীর, দেখে অনুমান করার সাধ্য কারণেই ও কি ভাবছে। আজ সকালে সোহার ঘুম আগে ভাঙে। নড়াচড়া করতে গেলে বুঝতে পারে শ্রবণ ওকে আষ্টপিষ্টে জড়িয়ে ধরে আছে। গায়ের ওপর থেকে আস্তে আস্তে শ্রবণের হাত পা সরিয়ে দেয়। উঠে বসতে গেলেই চুলে টান লাগে। ব্যথা পেয়ে পুনরায় শুয়ে পড়ে, মুখ দিয়ে মৃদু শব্দ বেরিয়ে এসেছে। ওর নড়াচড়ায় শ্রবণের ঘুম হালকা হয়ে আসে। নড়েচড়ে পুনরায় সোহাকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে যায় আবার। সোহা শ্রবণের হাত সরিয়ে দিতে দিতে বলে, সকাল হয়ে গেছে, জিমে যাবে না? কটা বাজে? সোহা শ্রবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফোনে সময় দেখে বলে, 5:30টার ওপর। 5:30টার ওপর বাজে শুনে শোয়া থেকে উঠে বসে শ্রবণ। রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, সেজন্য সকালে ঘুম ঝাড়তে চাইছে না। অল্প সময়ের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে যায় জিমে যাওয়ার জন্য। সোহা নিজেও ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। তখনই ফ্ল্যাটে প্রবেশ করেন মাজেদা আন্টি। ওনার হাতে অল্প কিছু সবজি আছে, হয়তো ওদের জন্যই নিয়ে এসেছে। উনি সোহার সঙ্গে টুকটাক কথা বলে রান্নাঘরে প্রবেশ করেন। গতকালকের জমিয়ে রাখা থালা বাসন ধুয়ে পরিষ্কার করে রেখে দেন গুছিয়ে। রান্নাঘর পরিষ্কার করে ড্রয়িং রুম ঝাড়ু দেন। মাজেদা আন্টি নাস্তা তৈরি করতে নিলে সোহা বলে, নাস্তা তো বাইরে থেকেই নিয়ে আসে। আমাকে তো সুমন গতকাল বলেছিল এখন থেকে সকালে এসে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। ও, দুপুরে কি খাবে? নাস্তা তৈরি করে দুপুরের খাবার তৈরি করে রেখে যাব। দুপুরের খাবার তো আমিই তৈরি করি। আমাকে বলেছে দুপুরের আর রাতের রান্নাও করে রেখে যেতে। সোহা আর কিছু বলে না। রান্নাঘর থেকে বেরোবার জন্য ঘুরে দাঁড়াতেই মাজেদা আন্টি বলেন, তুমি শোভনের আপন চাচাতো বোন? সোহা আবার ঘুরে দাঁড়ায়, মাথা নাড়ে, হ্যাঁ বোঝায়। মাজেদা আন্টি আবার বলেন, শোভনের সঙ্গে বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? ও বাড়িতে গিয়ে থাকে না কেন? বিয়ের সময় গিয়ে শুধু কিছুদিন ছিল। সোহা মনে মনে কিছু একটা ভেবে বলে, আমি তো সেভাবে কিছু জানি না, ছোটবেলা থেকেই এমন দেখে আসছি। তোমরা একে অপরকে আগে থেকেই ভালোবাসতে? না, পারিবারিকভাবে বিয়ে তোমাদের? সোহা চুপ করে থাকে। কথা বলছো না কেন? ভাইয়ার ইচ্ছায় হয়েছিল বিয়ে। ও, শ্রবণ কিন্তু খুব ভালো ছেলে। সোহা জোরপূর্বক মৃদু হেসে বলে, সোহা আর দাঁড়ায় না রান্নাঘরে। রান্নাঘর থেকে বেরিয়ে বেডরুমে চলে আসে। ওকে আর রান্না করতে হবে না ভেবেই অনেক আনন্দ হচ্ছে। এখন থেকে আর হাত জ্বালা করবে না। জানালার পর্দা সরিয়ে গ্লাস খুলে দেয়। বাইরে থেকে সকালের হিমেল হাওয়া এসে ছুঁয়ে যায় ওর সারা অঙ্গ। চোখ বুজে লম্বা একটা শ্বাস টেনে নেয়। কেন যেন ভালো লাগছে এখন, আনন্দ ফিল হচ্ছে। আজকেও সোহাকে নিয়ে ভার্সিটিতে এসেছে শ্রবণ। গাড়ি থেকে বেরিয়ে ওর বন্ধুদের কাছে এগিয়ে আসে। আশেপাশের ছেলেমেয়েরা ওদের দুজনের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে মেয়েরা তাকিয়ে আছে শ্রবণের দিকে। শ্রবণ আগে থেকেই ভার্সিটির ক্র্যাশ বয়। ওর লুক, পার্সোনালিটি, অ্যাটিটিউড সকল মেয়ের নজর কাড়ার জন্য যথেষ্ট। মেয়েদের ধারে কাছে যাওয়া তো দূর, চোখ তুলে তাকিয়েও দেখে না কখনো। গতকালকে তো বোধহয় কোনো মেয়ের দিকে ভালোভাবে তাকিয়েছিল আর একটা চড়ও বসিয়েছিল। গতকালকে শ্রবণকে দেখে তো অনেক মেয়ে রীতিমতো ফ্যান্টাসিতে ভুগছে। সব মেয়ে তো শ্রবণের মতোই জীবনসঙ্গী চায়। ওর মতো জীবনসঙ্গী হলে আর কি লাগে? সোহার ভাগ্য নিয়ে কথা বলছে অর্ধেকের বেশি মেয়ে। এই মেয়েই প্রথম শ্রবণের কাছে র্যাগিং হয়েছিল, আর এই মেয়েকেই বিয়ে করে নিল শ্রবণ। কি ভাগ্য মেয়েটার। শ্রবণ হাসানের দিকে তাকিয়ে বলে, তোর মামা তো বোন ফার্স্ট ইয়ারে না? হ্যাঁ। কোন ডিপার্টমেন্ট? ইংরেজি। আজকে এসেছে? হ্যাঁ। ওকে ডাকেছানে? কেন? দরকার আছে, ডাক। হাসান কিছুক্ষণ শ্রবণের মুখের দিকে তাকিয়ে থেকে ওর মামাতো বোনের ফোনে কল করে। সোহাকে শ্রবণ নিজে ক্লাসে রাখতে আসে। সবাই কেমন করে তাকিয়ে আছে দুজনের দিকে। শ্রবণ সোহাকে হাসানের মামাতো বোন রিতার পাশে বসায়। ক্লাস থেকে বেরিয়ে যাবার আগে আরও একবার বলে, কেউ কিছু বললে ভয় না পেয়ে আমাকে কল করবি। আর রিতা, তোমার কাছে তো আমার নাম্বার আছেই, ও না পারলে তুমি কল করবে। রিতা মাথা নেড়ে বলে, ঠিক আছে ভাইয়া, আপনি টেনশন করবেন না, আমি খেয়াল রাখবো ওর দিকে। শ্রবণ ক্লাস থেকে বেরিয়ে যায়। ওর সাথে সাথে পা মিলিয়ে হাসানও নিজে বেরিয়ে যায়। ক্লাসের সব মেয়েরা কৌতূহল নিয়ে সোহার দিকে তাকিয়ে আছে। মনের মধ্যে অনেক প্রশ্ন জমা হয়ে আছে, কিন্তু করতে পারছে না। রিতা নিজেও কৌতূহল দমাতে না পেরে বলে, সোহা। সোহা দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে রিতার মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বলো। তুমি আর শ্রবণ ভাইয়া সত্যি সত্যিই কাজিন? হ্যাঁ। তাহলে ভাইয়া সেদিন তোমাকে র্যাগিং করতে দিল কেন?
করতে দেয়নি, সে নিজেই করেছিল। আস্তে আস্তে বললেও রীতা শুনতে পায়। বিস্ময় নিয়ে বলে, ভাইয়া নিজেই সেদিন র্যাগিং করেছিল? হ্যাঁ। তোমরা রিলেশন করে বিয়ে করেছ? সোহা দুদিকে মাথা নেড়ে না বোঝায়। রীতা তাকিয়ে থাকে সোহার মুখের দিকে। আরও অনেক প্রশ্ন গিজগিজ করছে মাথায়, কিন্তু এত প্রশ্ন করলে সোহা কী মনে করবে এটা ভেবে করছে না। হাসানকে অনেক প্রশ্ন করেছিল গত রাতে। বজ্জাত ছেলে একটা প্রশ্নের উত্তর দিয়ে আর একটা প্রশ্নেরও উত্তর দেয়নি, উল্টো ওকে ঠেলে রুমের বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছিল মুখের ওপর। সোহার ক্লাস শেষ হলে শ্রবণ নিজে এসে ওকে নিয়ে যায়। শ্রবণের আজকে আর কোনো ক্লাস নেই। সোহাকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজে বসে ড্রাইভিং সিটে। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে ছুটে চলে ফ্ল্যাটের দিকে। হাসান বাইক স্টার্ট দেবে, এমন সময় তড়িঘড়ি করে রীতা এসে ওর বাইকের পেছনে উঠে বসে। বিরক্তিতে হাসানের কপাল ভ্রু কুঁচকে গেছে, যদিও হেলমেটের জন্য বোঝা যাচ্ছে না তা। সামনের দিকে দৃষ্টি গেখে চরম বিরক্তির সুরে বলে, তোকে বলেছি না আমার বাইকের পেছনে বসবি না, নাম। নামবো না। তুমি তো এখন বাড়িতেই যাবে, তাহলে আমাকে নিতে সমস্যা কোথায়? বাচালের বাচ্চা বাচাল, নাম আমার বাইক থেকে। তোর সঙ্গে বকবক করতে পারবো না আমি। তুমি আমার সামনে আমার আম্মুকে বাচাল বলছো আবার? 100 বার বলবো, তোর মায়ের সামনেই বলবো আবার। তোর মা বাচাল, সঙ্গে তুইও। নাম এখন। নামবো না। ধাক্কা দিয়ে ফেলে দেব কিন্তু। দাও। হাসান ঘাড় ঘুরিয়ে রীতার মুখের দিকে দেখার চেষ্টা করে বলে, নাম বলছি। রীতা এক হাত হাসানের কাঁধের উপর রাখে। হাসান ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে বলে, ছুবি না আমাকে, বজ্জাত ছিমড়ি, নাম বাইক থেকে। রীতা হাসানের কোমর জড়িয়ে ধরে সুর তুলে বলে, নামবো না। হাসান আশেপাশে নজর বুলায়। কয়েকজন তাকিয়ে আছে ওদের দিকে। বেশি কিছু না বলে বাইক স্টার্ট দিতে দিতে বলে, আজকে বাড়িতে ফিরে তোর ঠ্যাং বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখব। রীতা মুখ ভেঙচি কাটে। হাসানের কোমর ছেড়ে কাঁধের ওপর এক হাত রেখে শক্ত করে ধরে বসে। গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে হাসানের বাইক। রীতা বাইক থেকে নেমে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। হাসান বাইক পার্ক করে নিজেও ভেতরের দিকে আগায়। ড্রয়িং রুমে আসতেই নানি আর মামির সঙ্গে দেখা হয়। হাসানের চেহারা দেখে ওর নানি ওর মুখের দিকে তাকিয়ে বলেন, নানা ভাই, চেহারার এই হাল কেন? কি হয়েছে? হাসান চোখ মুখ গম্ভীর করে বলে, তোমার নাতনিকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করো দ্রুত। কেন? কি হয়েছে আবার? বড় হয়েছে, বিয়ে দিতে হবে না? বিয়ে দিয়ে দাও। পাত্র খুঁজে বের করো। ঠেকা পড়েনি আমার। কথাগুলো বলেই ধূপধাপ পা ফেলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রীতার মা মিসেস রিমা শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে বলেন, আজকে এমন ক্ষেপে গেছে কেন? রীতা বোধহয় কিছু করেছে বা বলেছে। হতে পারে, কারো থেকে তো কারো জেদ কম না। 30 মিনিট পরেই নিজে নেমে আসে হাসান। পরনে ধূসর রঙের টি শার্ট আর ট্রাউজার। চুলগুলো ভেজা, এলোগেলো হয়ে আছে। গোসল সেরেই নিচে নেমে এসেছে। মিসেস রিমা রান্নাঘর থেকে তরকারি গরম করে নিয়ে ডাইনিং রুমে প্রবেশ করেন। হাসান চেয়ারে বসে পানি পান করছে। রীতা এখনও নিচে আসেনি। মিসেস রিমা হাসানের জন্য খাবার বেড়ে দেন। হাসান মামির মুখের দিকে তাকিয়ে বলে, তুমি খেয়েছ? হ্যাঁ। নানু খেয়েছে, তুমি খাও। হাসান খাওয়া শুরু করে। মিসেস রিমা হাসানের মুখের দিকে তাকিয়ে থাকেন একদৃষ্টে। হাসান প্লেটের দিকে দৃষ্টি লেখেই বলে, কিছু বলবে? মিসেস রিমা দৃষ্টি সরিয়ে নিয়ে বলেন, না, কি বলবো, রান্না দারুণ হয়েছে। মিসেস রিমা কিছু বলবেন, এর মধ্যে রীতা ডাইনিং রুমে প্রবেশ করে। চেয়ার টেনে বসতে বসতে হাসানের দিকে তাকায়। দুজনে চোখাচোখি হতেই হাসান দৃষ্টি সরিয়ে নিয়ে বিড়বিড় করে কিছু বলে। রীতা কপাল ভ্রু কুঁচকে হাসানের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, খচ্চর ব্যাটা, নিশ্চয়ই বিড়বিড় করে বকা দিচ্ছে আবার। বিকেল 5টা। লাইব্রেরি থেকে বেরিয়ে আসে স্পর্শ। চোখমুখ মলিন, বিষণ্ণতায় জেকে ধরেছে পুরোপুরি। হাসি খুশি ছেলেটার মুখের হাসি মিলিয়ে গেছে একেবারেই। ভার্সিটির গেট পেরিয়ে বাইরে বেরিয়ে আসতেই দেখে গাড়ির পাশে দাঁড়িয়ে আছে সিয়াম আর সামাদ চৌধুরী। স্পর্শকে দেখেই দুজন এগিয়ে আসে ওর দিকে। স্পর্শ নিজেও আগায় দুজনের দিকে। সিয়াম প্রত্যেক দিনই আসে ওর সঙ্গে দেখা করার জন্য। সামাদ চৌধুরী নিজেও আসেন নাতিকে দেখার জন্য। বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ারও অনেক চেষ্টা করেছেন, কিন্তু স্পর্শের জেদের কাছে হার মানতে হয়েছে। স্পর্শ কিছুতেই বাড়িতে ফিরবে না। তনিমা চৌধুরী অনেকবার এসেছিলেন ছেলের কাছে, কিন্তু স্পর্শ দেখাই করেনি ওনার সঙ্গে। দূর থেকে দেখেই সরে গেছে সেখান থেকে। শামীম রেজা চৌধুরী তো দেশের বাইরেই রয়েছেন। স্পর্শের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। স্পর্শ বাবা মা আর খালাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। এই তিনজনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। সামাদ চৌধুরী মেজ নাতিকে জড়িয়ে ধরে বলেন, কেমন আছো দাদু ভাই? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। দুপুরে খাওনি? চোখমু কেমন শুকিয়ে আছে কেন? খাবো একটু পর। এখনও খাওনি? এত অনিয়ম করলে তো অসুস্থ হয়ে পড়বে ভাই। স্পর্শ চুপ করে থাকে। খাওয়া? ওর তো বেঁচেই থাকতে ইচ্ছে করে না আর। সামাদ চৌধুরী ছেড়ে দিতেই সিয়াম এসে ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া, বাড়িতে ফিরে চলো।
আর ফিরে যেতে বলিস না। কেমন আছিস? ভালো। স্পর্শের চোখ দুটো পানিতে টুইটুম্বর হয়ে গেছে। সামাদ চৌধুরী নাতিদের দিকে তাকিয়ে বলেন, গাড়িতে বসো দুজন। আমি বাড়িতে যাব না দাদা ভাই, বাড়িতে যাব না। তাহলে কোথায় নিয়ে যাবে? রেস্টুরেন্টে। আসো। দুই ভাই দাদার সঙ্গে উঠে বসে গাড়িতে। স্পর্শ উদাস হয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। ওদের তিন ভাইয়ের মতো জীবন যেন কারো না হয়। সামাদ চৌধুরী স্পর্শের দিকে তাকিয়ে আছেন। শ্রবণ কিছুটা মুভ অন করলেও স্পর্শ এখনও পারেনি। ও এখনও সেই দিনটার মধ্যে ডুবে আছে, কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। শ্রবণের সঙ্গে সোহা আছে, ওর বন্ধুরা আছে, স্পর্শের সঙ্গে তো কেউ নেই। স্পর্শ বাইরের মানুষদের সঙ্গে মিশতে পারে না। ওর একটাও বন্ধু নেই সিয়াম ছাড়া। সিয়ামও আলাদা ভার্সিটিতে পড়ে। শ্রবণের ছেলে এখন স্পর্শের জন্য বেশি খারাপ লাগে ওনার। ছেলেটা এত বড় বড় আঘাত পেয়েছে যে হাসতে ভুলে গেছে, কাঁদতে ভুলে গেছে, কথা বলতে ভুলে গেছে। কাউকে কিছু বলতেও পারে না, সহ্যও করতে পারে না। ভালোবাসা হারিয়ে যখন ভঙ্গুর হয়ে পড়ল, তখন বাবা মায়ের আসল রূপ একদম গুড়িয়ে দিল। এখন উঠে দাঁড়ানোর মতো শক্তিও নেই। ওর ভেতরে কেমন অনুভূতি হয় সেটা একমাত্র ও আর আল্লাহ তালাই ভালো জানেন। দুপুরের খাবার খেয়েই বেরিয়ে গিয়েছিল শ্রবণ। এখন রাতের 9টা বেজে গেছে, কিন্তু এখনও ফেরেনি। সোহা দুরু দুরু বুকে বালিশ জড়িয়ে ধরে বসে আছে, ব্ল্যাঙ্কেট দিয়ে মাথা পর্যন্ত ঢেকে। নিচে কুকুর ডাকছে। রুমে বসে স্পষ্ট শুনতে পাচ্ছে সোহা। কুকুরের ঘেউ ঘেউ শুনে আরও ভুতুরে ফিল হচ্ছে সবকিছু। এই শ্রবণ ফিরবে কখন? ধমক খাওয়ার ভয়ে বেচারি কলও করছে না। জানেই তো সোহা রাতে একা থাকতে ভয় পায়, তবুও কেন এত রাত পর্যন্ত বাইরে থাকে? সন্ধ্যের পর বাইরে না গেলে কি হয়? ধমক খাওয়ার ডর ভয় ঝেড়ে ফেলে ফোন হাতে নিয়ে শ্রবণের ফোনে কল করে। ভূতের ভয় মরার চেয়ে শ্রবণের ধমক খেয়ে বেঁচে থাকা অনেক ভালো। সোহা এখনই মরতে চায় না, মাত্র তো 19 বছর। প্রথমবার রিং হতেই ফোন রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে শ্রবণের কর্কশ গলার স্বর। কি হয়েছে? ফোন দিচ্ছিস কেন? কোথায় তুমি? কখন ফিরবে? জাহান্নামে আছি, আসবি? সামনে থেকে শ্রবণের গলার স্বর ভেসে আসায় মুখ তুলে দরজার দিকে তাকিয়ে দেখে শ্রবণ রুমে চলে এসেছে। সোহা কান থেকে ফোন নামিয়ে নেয়। শ্রবণ এমনভাবে তাকিয়ে আছে যে মনে হচ্ছে এখনই ওকে ধরে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। শ্রবণ বিছানার দিকে এগিয়ে আসতেই সোহা পিছিয়ে যায় কিছুটা। শ্রবণ সোহাকে কিচ্ছু বলে না। পকেট থেকে ফোন বের করে রেখে শার্টের বোতাম খুলতে খুলতে সরে যায়। সোহা ফোঁস করে শ্বাস ছাড়ে। যাক বাবা, বেঁচে গেছে। বিছানা ছেড়ে নেমে বলে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার গরম করছি। শ্রবণ প্যান্টের বেল্ট খুলতে খুলতে বলে, খেয়ে এসেছি আমি, তুই খেয়ে আয় দ্রুত। সোহা কিছু না বলে বেরিয়ে যায় রুম থেকে। শ্রবণ প্যান্ট খুলে ট্রাউজার পরে ওয়াশরুমে প্রবেশ করে। রাত বেশ গভীর, চারপাশ প্রায় নিস্তব্ধই। দূর থেকে দু একটা গাড়ির শব্দ ভেসে আসছে, সঙ্গে নেড়ি কুকুরের হাঁক ডাক। সোহার শ্বাস ভারী, সঙ্গে শ্রবণেরও। বন্দি রুমের ভেতর একে অপরের ভারী শ্বাস স্পষ্ট শুনতে পাচ্ছে দুজন। রুমে ডিম লাইট জ্বলছে। সোহার চোখ জোড়া বন্ধ। শ্রবণের পুরো শরীরের ভর সোহার ওপর। শ্রবণের মুখ সোহার ঘাড়ে। শ্রবণের উষ্ণ শ্বাস সোহার ঘাড়ে আছড়ে পড়ছে। হালকা করে বাইট দিতেই সোহা নড়ে চড়ে ওঠে। শ্রবণ গাঢ় বাইট দেয়। আবারও কেঁপে ওঠে সোহা। কিছু মুহূর্ত অতিবাহিত হতেই আহ শব্দ করে চেঁচিয়ে ওঠে শ্রবণ। মেজাজ সপ্তমে চড়ে বসে মুহূর্তেই। সোহার উপর থেকে সরে উঠে বসে নিজের গাল চেপে ধরে হাত দিয়ে। গালি দিয়ে বলে, কুত্তার বাচ্চা, কি বাল পড়ছস নাকি? বিছানা ছিঁড়ে নেমে দাঁড়ায়, মেইন লাইট অন করে সোহার দিকে তাকিয়ে আবার গালি দিয়ে বলে, ডাইনির বাচ্চা রাক্ষসী, আমার গালের মাংস খাওয়ার জন্য ওই চ্যাট দিয়ে রাখছিস নাকে? ওই বাল এখনই খোল নাক থেকে। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়, ড্রেসিং টেবিলের লাইট অন করে গালের দিকে তাকায়। ফর্সা গালে লম্বা হয়ে লাল দাগ পড়ে গেছে, মনে হচ্ছে এখনই রক্ত বেরিয়ে আসবে। নাকফুলের সঙ্গে ঘষা খেয়েছে গালে। রোম্যান্টিক মুডের 12টা বেজে গেছে। বউয়ের সঙ্গে রোম্যান্স করতে গিয়ে সাজা পেয়ে গেল বেচারা। মেজাজটাই বিগড়ে গেছে। ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে দাঁড়ায় বিছানার কাছে। সোহা শোয়া থেকে উঠে বসেছে। নাকে নাকফুলটা দেখে মেজাজ আরও বিগড়ে যায়। ধমক দিয়ে বাজখাই গলায় বলে, শয়তানের বাচ্চা, আমার বালটা এখনো নাকে দিয়ে রাখছিস? খোল, নয়তো নাক টেনে ছিঁড়ে ফেলব। শ্রবণের কথা শুনে ভয়ে দ্রুত নাকফুল খোলার চেষ্টা করে। অনেক শক্ত হয়ে লেগে আছে। ও নিজেও তো নাকে ব্যথা পেয়েছে নাকফুলের চাপ লেগে। শ্রবণ যখন নিজের খোঁচা খোঁচা দাড়িওয়ালা গাল দিয়ে ওর গালে ঘষা দেয়, তখন তো ও নিজেও ব্যথা পায়। গাল জ্বলে ওঠে খোঁচা খোঁচা দাড়ির ঘষা খেয়ে। ওর নিজেরও তখন চিৎকার করে বলতে ইচ্ছে করে, তোমার খোঁচা খোঁচা দাড়িওয়ালা গাল দিয়ে আমার গালে ঘষবে না। শুধু কি গালে, ধারে গলায়ও জ্বালা ধরিয়ে দেয় বদলোকটা। নিজের দোষে ব্যথা পেয়ে এখন এসেছে ওকে বকাঝকা করতে। অনেক চেষ্টার পর নাকফুল খুলতে সক্ষম হয় সোহা। নাকে ব্যথা করছে। সেই বিয়ের দিন অনিমা চৌধুরী নাকফুলটা পরিয়ে দিয়েছিলেন, এরপর আর খোলা হয়নি। শ্রবণের ধমক খেয়ে বিয়ের দিন রাতে বাকি সব জুয়েলারি খুলে ফেলেছিল, নাকফুল বাদে। শ্রবণ কপাল ভ্রু কুঁচকে কিছু সময় তাকিয়ে থাকে সোহার মুখের দিকে। নাকফুল খুলে ফেলায় কেমন যেন লাগছে সোহাকে দেখতে। চেহারার সৌন্দর্য অনেকটা কমে গেছে, ভালো লাগছে না দেখতে।
জগ থেকে পানি ঢালতে ঢালতে বলে, নাকফুল পর। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে। শ্রবণ পানি পান করে বলে, কি বলেছি বুঝতে পারিসনি? নাকফুল পর। তুমি না খুলতে বললে? এখন পড়তে বলছি, পর। শ্রবণের কর্কশ গলার স্বর শুনে পুনরায় নাকফুল পড়ে। শ্রবণ কিছুক্ষণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকে লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে। গাল জ্বলছে। এই দাগ মিশতে কতদিন লাগবে আল্লাহ তাআলা ভালো জানেন। সোহাও নিজে শুয়ে পড়ে দূরত্ব বজায় রেখে। ব্যাটা বজ্জাক, সবসময় নিজের মর্জি চাপিয়ে দেয় ওর উপর। ভালো হয়েছে, ও নিজে তো কিছু করতে বা বলতে পারবে না, ওর হয়ে ওর নাকফুলই প্রতিশোধ নিয়ে নিল। শ্রবণের ঘুম ভেঙে যায়। চোখ বন্ধ রেখেই বিছানা হাতড়ে ফোন খোঁজে। এক হাতে তখনও সোহাকে জড়িয়ে ধরে আছে। ফোনে সময় দেখে নিয়ে ফোন আবার রেখে দেয়। কাঁধ থেকে চিত হয়ে শোয়ে। সোহাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখার কারণে সোহা ওর বুকের উপর উঠে গেছে। সোহার ঘুম ভেঙে যায়। নিজেকে শ্রবণের বুকের উপর আবিষ্কার করে বুকের উপর থেকে নেমে যেতে চায় দ্রুত, তবে শ্রবণের জন্য পারে না। শ্রবণ শক্ত করে চেপে ধরে আছে দুই হাতে। ছাড়ো। শ্রবণ ছাড়ে না। সোহাকে জড়িয়ে ধরে রেখেই শোয়া থেকে উঠে বসে। পড়ে যাওয়ার ভয়ে সোহা দ্রুত আঁকড়ে ধরে শ্রবণকে। দ্রুত শ্রবণকে আঁকড়ে ধরতে গিয়ে নখের আঁচড় দিয়ে দিয়েছে শ্রবণের উন্মুক্ত পিঠে। ভয়ে পিঠ থেকে হাত সরিয়ে নেয় দ্রুত। নিশ্চিত বকা খাবে এখন। শ্রবণ সোহাকে একইভাবে ধরে রেখে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। সোহা নিজেকে শূন্যে আবিষ্কার করেই খামচে ধরেছিল শ্রবণের হাত। শ্রবণ চেঁচিয়ে উঠেই সোহাকে ছেড়ে দেয়। বেচারি ঠাস করে পড়ে নিচে। মেইন লাইট অন করে ডান হাতের দিকে তাকায় শ্রবণ। সোহার নখের আঁচড়ে কেটে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে, জ্বলছে এখন। সোহা নিচ থেকে উঠে দাঁড়ায়, ব্যথা পেয়েছে। শ্রবণের দিকে তাকিয়ে দেখে শ্রবণ কটমাট করে তাকিয়ে আছে, মনে হচ্ছে রাগের চোটে এখন ফেটেই যাবে। শ্রবণ সজোরে ধমক দিয়ে বলে, কুত্তার বাচ্চা, খুবলে খুবলে খাবি নাকি আমাকে? জীবনে মাংস খাসনি? সোহা নিজের নখের দিকে তাকায়। শ্রবণের হাতের চামড়া ওর নখের ভেতর ঢুকে রয়েছে। পুনরায় শ্রবণের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলে, আমি ইচ্ছে করে করিনি, ভয় পেয়ে ধরতে গিয়ে কিছু করিনি, তাতেই পিঠ পেট হাতের চামড়া খেমচে তুলে ফেলেছিস। কিছু করলে না জানে কি করতি। ওয়াশরুম থেকে বেরিয়ে হাতের নখ বড় দেখলে প্লাস দিয়ে টেনে পুরোটাই তুলে ফেলবো। বলতে বলতে ভেতরে ঢুকে ধারাম করে দরজা লাগায়। কেঁপে উঠে হাতের নখের দিকে তাকায় সোহা। নখগুলো তো ছোট ছোটই, ওর তো কোনো কালেই হাত পায়ের নখ বড় করে না। ওর হাতের নখের ধার বেশি, মাঝে মধ্যে তো ওর নিজের নখ দিয়ে নিজের চামড়াই উঠে যায়। শ্রবণের ভয়ে নেইল কাটার খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। ওয়াশরুমের দরজায় নক করে। ভেতর থেকে শ্রবণের কর্কশ গলার স্বর ভেসে আসে, কি হয়েছে? নেইল কাটার কোথায়? আমি সাথে করে নিয়ে এসেছি। খুঁজে পাচ্ছি না। ড্রেসিং টেবিলের ড্রয়ারে খুঁজে দেখ। সোহা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়, পুনরায় তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর পায়। ফ্লোরেই ল্যাটা দিয়ে বসে হাত পায়ের নখ কাটতে শুরু করে। দোষ করবে নিজে আর শাস্তি দেবে ওকে, বজ্জাত ছেলে। কে বলেছিল ওভাবে ধরে উঠে বসতে আর বিছানা থেকে নামতে? সোহার নখ কাটা হতে হতে শ্রবণ গোসল সেরে বেরিয়ে আসে। সোহা বসা থেকে উঠে নেইল কাটারটা আগের জায়গায় রেখে দেয়। শ্রবণের দিকে একবার তাকিয়ে নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। শ্রবণের ফর্সা চকচকে পিঠ লাল হয়ে আছে। প্রায় 10 মিনিট পেরিয়ে যায়। শ্রবণ ওয়াশরুমের দরজায় ধাক্কা দিয়ে বলে, ডাইনির বাচ্চা, সারাদিন কি এখন ওয়াশরুমেই বসে থাকবি নাকি? বের হচ্ছিস না কেন এখনো? কি করছিস ভেতরে? হঠাৎ দরজায় ধাক্কা আর শ্রবণের বাজখাই গলার স্বর শুনে চমকে ওঠে সোহা। শ্রবণ এখনো জিমে যায়নি? মরলি নাকি? কথা বলছিস না কেন? নাকি আরেক ব্যাটার কথা ভাবতে ভাবতে বের হওয়ার কথা ভুলে গেছিস? হয়ে গেছে, আসছি। 2 মিনিট পর চুলে টাওয়াল পাচাতে পাচাতে বেরিয়ে আসে সোহা। শ্রবণের দিকে তাকিয়ে দেখে ট্রাউজার টি শার্ট পরে দাঁড়িয়ে আছে। জিমে না গিয়ে এভাবে দাঁড়িয়ে আছে কেন? ভয় ভয় জিজ্ঞেস করেই বসে, আজকে জিমে যাবে না? না, কফি নিয়ে আয় যা। সোহা সোজা রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে আসে। 11টার পর ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে শ্রবণ। বাইক নিয়ে সোজা চলে আসে বন্ধুদের কাছে। বাইরেও যেতে ইচ্ছে করছিল না, আবার ফ্ল্যাটেও থাকতে ভালো লাগছিল না। ভার্সিটির ক্যাম্পাসেই ছিল ওর বন্ধুরা। সিফাত নামের ছেলেটি শ্রবণের দিকে তাকিয়ে বলে, হেলমেট খুলছিস না কেন? পর্দা শুরু করেছিস নাকি? পাশ থেকে রাব্বি নামের ছেলেটি হেলমেট খোলার চেষ্টা করলে শ্রবণ ঝাড়া দিয়ে ওর হাত সরিয়ে দিয়ে বলে, হাত দূরে রাখ, হেলমেট খোল। শ্রবণের হেলমেটের গ্লাস উঠিয়ে বলে, কেন? হাসানের নজর পড়ে শ্রবণের ডান হাতের দিকে। লাল হয়ে ফুলে আছে একটা ছোট ক্ষত। শ্রবণ, তোর হাতে কি হয়েছে? শ্রবণ সহ বাকিদের নজর ওর হাতের দিকে পড়ে। রাব্বি থাবা দিয়ে হাতটা ধরে বলে,
দেখে তো মনে হচ্ছে খামচির দাগ। আরে আমাদের ভাবি খামচি দিয়েছে। শ্রবণ নজর হাসানের দিকে পড়তেই হাসান চোখ দিয়ে ইশারা করে। শ্রবণ কিছু না বলে রাব্বির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, ভাবি খামচি দিয়েছে নাকি বিলাই খামচি দিয়েছে সেটা তো তোদের জানার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? বিলাই খামচি দিলে ভ্যাকসিন দিতে হবে, আর ভাবি খামচি দিলে? পুরো কথা শেষ না পড়ে চোখে মুখে দুষ্টামি হাসি ফুটিয়ে তোলে। শ্রবণ বিরক্ত হয়ে বলে, ভালো লাগছে না? খামচি খেতে ইচ্ছে করছে? ভাই, আমার বউ নেই আর বিলাইও নেই, তাই খামচি খাওয়ার চান্সও নেই। আমি তো আছি, আয় কোথায় কোথায় খামচি খেতে চাস দিয়ে দিই। ছি, অশ্লীল বেডা, তোর কাছ থেকে কেন খামচি খাবো, তাও যেখানে সেখানে? বিকজ তোর খামচি দেওয়ার কেউ নেই সেজন্য। হাসান বলে, হেলমেট খোলতো, তোর চেহারা দেখি। গত রাত থেকে তোর চেহারা দেখা হয়নি। শ্রবণ আগের চেয়েও বেশি বিরক্তি প্রকাশ করে বলে, কি হেলমেট নিয়ে পড়েছিস সবাই? তুই কিসের পর্দা করছিস? শ্রবণ হেলমেট খুলে ফেলে। ওর চেহারা দেখে কিছুক্ষণ 5 জন হা করে তাকিয়ে থাকে। হাসান বিস্ময় নিয়ে বলে, শ্রবণ, তোর গালে কি হয়েছে? সকলেরই একই প্রশ্ন। শ্রবণ গম্ভীর স্বরে বলে, ব্যথা পেয়েছি দেখছিসই। কিভাবে পেয়েছিস সেটা জিজ্ঞেস করছি। সিফাত বলে, ভাবি কামড় দিয়েছে নাকি? সাকিব সিফাতের মাথায় চাটি মেরে বলে, কামড় দিলে এমন হয়, অন্য কিছু হয়েছে। হাসান বলে, তোরা থামবি নাকি, ওকে বলতে দে। শ্রবণ বলে না কিছু, পুনরায় হেলমেট পরে বাইকের উপর বসে থাকে। সকলের দৃষ্টি ওর দিকে স্থির। শ্রবণ কপাল ভ্রু কুঁচকে সকলের দিকে নজর বুলিয়ে বলে, এভাবে দেখা বন্ধ কর সবাই। রাত 12টার পর বাড়িতে ফেরে হাসান। এতক্ষণ বন্ধুদের সঙ্গে আড্ডা দিল। মিসেস রিমা নিজেদের রুমের দিকে এগিয়ে যান। হাসান নিজেও নিজের রুমে চলে আসে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ওর বিছানার উপর রীতা বসে আছে। ওকে দেখেই হাসান কপাল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আলমারি থেকে দ্রুত টি শার্ট বের করে গায়ে জড়ায়। ঘুরে দাঁড়িয়ে বলে, এত রাতে না ঘুমিয়ে তুই এখানে কেন? যা নিজের রুমে। আমি যে তোমাকে একটা জিনিস আনতে বলেছিলাম সেটা এনেছ? হাসান চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, ও শিট, এখন এটার জন্য আমার মাথা খাবে বাচালটা। রীতার মুখের দিকে তাকিয়ে বলে, ভুলে গেছি, আগামীকাল এনে দেব। রীতা গাল ফুলিয়ে বলে, কি? আমি সেই বিকেল থেকে অপেক্ষা করে আছি আর তুমি আনতেই ভুলে গেছো? এখন গিয়ে ঘুমা, আগামীকাল এনে দেব বলেছি তো। রীতা ওষ্ঠজোড়া উল্টে বলে, তুমি ইচ্ছে করেই আনোনি। বলছি তো ভুলে গেছি, আগামীকাল এনে দেব। আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, নয়তো এখনই এনে দেবে। তোকে কোথাও নিয়ে যেতে পারবো না আমি। এখনই এনে দাও তাহলে। দোকানদাররা তো তোর জামাই আর শ্বশুর হয়, তাই তোর জন্য এই মাঝরাতে দোকান খুলে বসে আছে। আস্তাক ফিরুল্লাহ, দোকানদাররা কেন আমার জামাই আর শ্বশুর হবে? আমার জামাই তো তুমি হবে, শ্বশুর কোথায় রয়েছে সেটা তো জানি না। বাচালের বাচ্চা, আরেকটা উল্টাপাল্টা কথা বলবি তো লাথি দিয়ে তোর মাজা ভেঙে দেব। বেয়াদ্দব কোথাকার, যা বের হো আমার রুম থেকে। যাব না, উল্টাপাল্টা কথা কখন বললাম? তোর মতো বাচালকে কে বিয়ে করবে? সারা জীবন সিঙ্গেল থাকবো, তবুও তোকে বিয়ে করব না। দেখা যাবে সেটা, কাকে বিয়ে করো। এই, তুই বের হ আমার রুম থেকে। যাব না। কবে থেকে মামাকে বলছি এই আপদটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে, কিন্তু মামা শুনছেই না আমার কথা। আগামী 1 সপ্তাহের মধ্যে তোর জন্য পাত্র খুঁজে নিয়ে আসব। না পেলে রাস্তা থেকে পাগল ধরে নিয়ে এসে বিয়ে দিয়ে দেব। তারপর 2 পাগল মিলে একসঙ্গে রাত জাগবি আর পাগলামি করবি। আমি কি অন্যের জন্য পাগলামি করি? তোমার জন্য পাগল হয়েছি আর তোমার জন্যই পাগলামি করি। তোর পাগলামি আমি সহ্য করতে পারবো না, তোর মতো পাগল না আমি। রীতাকে টেনে নিয়ে রুমের বাইরে বের করে দিয়ে মুখের উপরে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। রীতা বাইরে থেকে বলে, কালকে না এনে দিলে দেখে নিও কি করি আমি। যেমন ছবি দিয়েছি তেমনই যেন হয়। গিয়ে ঘুমাবি নাকি বাড়ির বাইরে নিয়ে রেখে আসবো শিয়াল কুকুরের সঙ্গে? রীতা নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, যেখানে তোমার মতো বাঘকে ভয় পাই না, সেখানে সামান্য শিয়াল কুকুরকে কে ভয় পায়? একা একা বকবক করতে করতে নিজের রুমে চলে আসে। সেই বিকেল থেকে অধীর আগ্রহে বসেছিল, আর এখন এসে বলছে আনেনি, ভুলে গেছে। শুধু শুধু সাধের ঘুমের 12টা বাজালো। বন্ধুদের সঙ্গে থাকলে দিন দুনিয়া আর খেয়াল থাকে নাকি? খাওয়া শেষ করে বেডরুমের দিকে এগিয়ে যায় শ্রবণ। সোহা ডাইনিং টেবিল গুছিয়ে রেখে এঁটো থালা বাসন নিয়ে রান্নাঘরে প্রবেশ করে। থালা বাসন ধুয়ে রেখে শ্রবণের জন্য কফি বানিয়ে নিয়ে রুমে ফিরে আসে। শ্রবণ আবার তৈরি হচ্ছে বের হওয়ার জন্য। কফির মগ এগিয়ে ধরে বলে, তোমার কফি। শ্রবণ সোহার হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়। পুনরায় আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলে,
রাখো টেবিলের ওপর। সোহা সেন্টার টেবিলের কাছে এগিয়ে এসে টেবিলের ওপর কফির মগ রেখে বিছানায় বসে। খাওয়ার পর এখন ঘুম ঘুম ভাব হচ্ছে, চোখ বন্ধ করে শুয়ে থাকলেই ঘুমিয়ে যাবে। শ্রবণ পুরোপুরি তৈরি হয়ে এসে কফির মগ হাতে তুলে নেয়। কফির মগে চুমুক দিতে দিতে ফোন পকেটে ভরে নেয়। সোহার মুখের দিকে তাকিয়ে দেখে সোহা হাই তুলছে বসে বসে। ঘুমের কারণে চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে। শ্রবণকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নত করে নেয় সোহা। কফি খাওয়া শেষ করে মগটা টেবিলের ওপর রেখে রুম থেকে বেরিয়ে যায়। শ্রবণ বেরিয়ে যেতেই সোহা লম্বা হয়ে শুয়ে পড়ে। এখন ঘুমাবে শান্তিমতো। শ্রবণের ভয়ে এতক্ষণ বসেছিল। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে বিকেল 4টে বেজে গেছে। হাসান শপিং মলে যাবে। বন্ধুদের জানাতেই সবাই যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। শ্রবণের ইচ্ছে না থাকলেও হাসানের জন্য রাজি হয়েছে। 6 বন্ধু বাইক নিয়ে সোজা শপিং মলে চলে আসে। বাইক পার্কিং করে রেখে ভেতরের দিকে পা বাড়ায় সবাই। সাকিব হাসানের দিকে তাকিয়ে বলে, কি কি কিনবি? নূপুর। নূপুর? কার জন্য? কার জন্য আবার কি? ওই বাচালের জন্য। কদিন ধরে মাথা খাচ্ছে নূপুরের জন্য। মামাকে ছবি দিয়েছিল একটা নিতে, মামা নিয়েছে আরেকটা। সেটা ওর পছন্দ হয়নি। কদিন ধরে আমার সঙ্গে ঘ্যান ঘ্যান করছে নিয়ে দেওয়ার জন্য। গতকাল বলেছিলাম নিয়ে দেব, কিন্তু ভুলে গিয়েছিলাম। আজকে না নিয়ে গেলে কানের পোকা তো মারবেই, সঙ্গে টাকও বানিয়ে দিতে পারে। আপদটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে পারলেই শান্তি। রাব্বি বলে, বিদায় করার কি দরকার, নিজের ঘাড়ে তুলে নিলেই তো পারিস। রাব্বির কথা শুনে বাকি 5 জন রাব্বির মুখের দিকে তাকিয়ে আছে। হাসান নাক মুখ কুচকে বলে, ওই বাচালকে আমি কেন নিজের ঘাড়ে চাপাতে যাব? সুন্দর আর কিউট আছে কিন্তু। তাহলে নিজের ঘাড়ে নিয়ে নে। ভাই, আমার গার্লফ্রেন্ড আছে, না থাকলে নিশ্চয়ই নিয়ে নিতাম। গার্লফ্রেন্ড আছে, বউ তো নেই। সাকিবের কথা শুনে রাব্বি বলে, তোর গার্লফ্রেন্ড বা বউ কোনোটাই নেই, তুই নিয়ে নে। হাসান বলে, কোনো প্লেবয়ের হাতে বাচালকে দিচ্ছি না। শ্রবণ আর সাকিব বাদে বাকি 3 জন হেসে ওঠে হাসানের কথা শুনে। সবাই এসে দাঁড়ায় একটা কসমেটিক্স শপে। হাসান পকেট থেকে ফোন বের করে নূপুরের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে সেম ডিজাইনের আছে কিনা। ছেলেটি নূপুরের সামনে দাঁড়িয়ে হাসানের দেওয়া ছবিটার মতো সেম ডিজাইনের নূপুর খুঁজতে শুরু করে। শ্রবণ শপের ভেতরে সব কিছুর দিকে নজর বুলাচ্ছিল। মেয়েদের সাজসজ্জার সামগ্রী দিয়ে সাজানো পুরো শপ। লাইটের আলোয় ঝিকিমিকি করছে স্টোনের অর্নামেন্টসগুলো। শ্রবণের নজর আটকায় কিছু চুড়ির দিকে। বেশ কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকে চুড়িগুলোর দিকে। শপের সেলস বয় হাসানের দেওয়া নূপুরের ছবির মতো সেম ডিজাইনের নূপুর খুঁজে বের করে নিয়ে আসে। হাসান নূপুর জোড়া দেখে নিয়ে প্যাকেট করে দিতে বলে পেমেন্ট করে দেয়। নূপুর জোড়া হাসানের কাছে দিতেই শ্রবণ চুড়ির দিকে আঙুল তাক করে বলে, ওই চুড়িগুলো নিয়ে আসুন তো। শ্রবণের কথা শুনে সবাই ওর দিকে তাকায়। ছেলেটা শ্রবণের দেখানো চুড়িগুলো নিয়ে আসে। শ্রবণ আরও কিছুক্ষণ চুড়ির দিকে তাকিয়ে থেকে 2টো চুড়ি হাতে তুলে নেয়। ছেলেটাকে দেখিয়ে বলে, এগুলোর দাম কত? 400। শ্রবণ চুড়ি 2টো পকেটে ভরে নেয়। ছেলেটা বলে, স্যার প্যাকেট করে দেই? প্রয়োজন নেই। পেমেন্ট করে দিয়ে হাসানের দিকে তাকিয়ে বলে, তোর হয়েছে নাকি আরও কিছু নিবি? হয়েছে, চল। হাসান হাঁটতে হাঁটতে শ্রবণের মুখের দিকে তাকায় একবার। শ্রবণের মুখে মাস্ক রয়েছে, চোখ দুটো গম্ভীর দেখাচ্ছে। বাইরে এসে বাইকে উঠে বসে শ্রবণ বন্ধুদের দিকে তাকিয়ে বলে, তোরা যা, আমি এখন আর কোথাও যাব না। সন্ধ্যার পর? না। শ্রবণ বেডরুমে এসে দেখে সোহার রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে দরজা খোলা। পকেট থেকে চুড়ি জোড়া বের করে ড্রেসিং টেবিলের উপর রাখে। শার্টের বোতাম খুলতে খুলতে সোহার নাম ধরে ডাকে গলা ছেড়ে। রান্নাঘর থেকে ছুটে আসে সোহা। শ্রবণ ফ্ল্যাটে ফিরেছে বুঝতেই পারেনি। হ্যাঁ বলো, কোথায় ছিলি? রান্নাঘরে। শ্রবণ কিছু না বলে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। সোহার নজর পড়ে ড্রেসিং টেবিলের ওপর থাকা চুড়ির ওপর। এগিয়ে এসে চুড়ি দুটো হাতে তুলে নেয়। অনেক সুন্দর চুড়ি দুটো। কার এই চুড়ি জোড়া? ওর জন্য এনেছে নাকি অন্য কারো? শ্রবণের রাগের মুখে পড়ার ভয়ে চুড়ি দুটো আগের জায়গায় রেখে সরে দাঁড়ায়। শ্রবণ ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের ওপর থাকা চুড়ি দুটোর দিকে তাকায়। সোহার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, চুড়ি দুটো এখনো ওখানে কেন? কি করব? চুড়ি দিয়ে মানুষ কি করে? চুড়ি আমার জন্য এনেছ? না, আমার আরও 15-20টা বউ আছে, তাদের জন্য এনেছি। সোহা এগিয়ে এসে ড্রেসিং টেবিলের ওপর থেকে চুড়ি দুটো হাতে তুলে নেয়। শ্রবণের দিকে একবার তাকিয়ে দুটো 2 হাতে পড়ে। চুড়ি হাতে আরও সুন্দর লাগছে হাত দুটো। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের হাত দুটো দেখতে থাকে সোহা। শ্রবণ সোহার হাত দুটোর দিকে তাকিয়ে আছে। যতটা ভেবেছিল তার চেয়ে বেশি সুন্দর লাগছে সোহার হাত দুটো। সোহা ঘুরে তাকাতেই শ্রবণ দৃষ্টি সরিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সোহা হাত দুটোর দিকে আবার তাকিয়ে হেসে ওঠে।
মনটা ভীষণ খুশি খুশি হয়ে গেছে। শ্রবণ যে কোনোদিন নিজ থেকে ওর জন্য কিছু নিয়ে আসবে এটা কল্পনাতেও ভাবেনি। সোহা! শ্রবণের ডাক শুনে দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। শ্রবণ সোফায় বসে আছে, সোহার দিকে তাকিয়ে বলে, কফি নিয়ে আয়। নিয়ে আসছি। কিছু দূর এগিয়ে আবার পেছন ফিরে বলে, শরবত খাবে? শ্রবণ বলে না কিছু। বানিয়েছিলাম, যদি খাও তাহলে নিয়ে আসি। নিয়ে আয়। সোহা রান্নাঘরে এসে জগ থেকে গ্লাসে শরবত ঢেলে শ্রবণের জন্য নিয়ে আসে। শ্রবণ এক চুমুকে পুরো গ্লাস খালি করে। ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে ভেতর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। সোহা খালি গ্লাস নিয়ে পুনরায় রান্নাঘরের দিকে এগিয়ে যেতে নিলে শ্রবণ বলে, কফি লাগবে না এখন। আচ্ছা। সোহা রান্নাঘরে এসে নিজেও গ্লাসে শরবত ঝেলে খায়। শরবত বানিয়েছিল, খাওয়ার আগেই শ্রবণ ডাক দিয়েছিল। 8টার পর ডিনার করতে আসে দুজন। সোহা আগে শ্রবণের জন্য খাবার বেড়ে দেয়। শ্রবণের দৃষ্টি সোহার হাতের দিকে স্থির। জুয়েলারি পরলে মেয়েদের এত সুন্দর লাগে। নাকফুল খুলে ফেলেছিল বলে কেমন দেখাচ্ছিল। আজকে চুড়ি জোড়া হাতে দেওয়ায় হাত দুটোও সুন্দর লাগছে। মুখ তুলে সোহার মুখের দিকে তাকায়। দৃষ্টি বিনিময় হয় দুজনের। সোহা দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়। শ্রবণের চোখ মুখের দিকে তাকিয়ে থাকতে পারে না ও। খেতে বস। সোহা চেয়ার টেনে বসে, চুপচাপ খাওয়া শুরু করে। খাওয়ার ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার শ্রবণকে জিজ্ঞেস করে ওর কিছু লাগবে কিনা। রাত 11টা। সোহা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। শ্রবণ ফোনে কথা বলছে। কথা বলতে বলতেই রুমের লাইট অফ করে শুয়ে পড়ে বিছানায়। সোহার দিকে ফিরে শুয়ে ওকে কাছে টেনে আনতে আনতে বলে, বাইরে আসবো না এখন, আগামীকাল ভার্সিটিতে দেখা হবে। এখন বউ আছে, বউ রেখে কি এখন আমাদের গলা ধরে বসে থাকবে নাকি এই রাতের বেলা? সোহা স্পষ্ট শুনতে পায় কথাগুলো। কে বলল এগুলো তা সোহার অজানা। শ্রবণ একটা গালি দিয়ে কল কেটে দিয়েছে। ফোন রেখে 2 হাতে জড়িয়ে ধরে সোহাকে। আগে ধরতো বালিশ জড়িয়ে, আর এখন ধরে সোহাকে। সোহাকে জড়িয়ে ধরে ঘুমানোর পর থেকে শ্রবণের সঙ্গে একটা ঘটনা ঘটে না। এখন আর আগের মতো ঘুমের ঘোরে চিৎকার করে ওঠে না। ভার্সিটি থেকে ফিরে সোহাকে ফ্ল্যাটে রেখে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে আসে শ্রবণ। 6 বন্ধু বাইক নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। প্রত্যেকের বাইকের স্পিড 100-র উপর। শো শো শব্দে ছুটে চলেছে পিচ ঢালা পথ ধরে। রাস্তা ফাঁকা পেয়ে শ্রবণ বাইকের স্পিড আরও বাড়িয়ে দেয়। পেছন থেকে হাসান চিৎকার করে বলছে স্পিড কমানোর জন্য, কিন্তু ওর চিৎকার হয়তো শ্রবণের কানে পৌঁছায়নি। সামনের রাস্তা ব্লক করে 2টো লরি ছুটে চলেছে প্রতিযোগিতা করে। শ্রবণ বাইকের স্পিড কমায়, কিন্তু পেছন থেকে ছুটে আসা আরেকটা বাইক ওর বাইকে ধাক্কা মারে। ব্যালেন্স রাখতে না পেরে বাইক থেকে ছিটকে পড়ে শ্রবণ, সোজা লরির নিচে ঢুকে যায়। হাসান পেছন থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার দৃশ্যটুকু দেখেছে। শ্রবণ শুধু ওর বন্ধু নয়, ওর ভাইয়ের মতোই। তাড়াহুড়ো করে বাইক কোনো রকমে থামিয়ে শ্রবণের নাম ধরে চিৎকার করে ডেকে দৌড়ে এগিয়ে আসে। হসপিটালের বেডে শুয়ে আছে শ্রবণ। হাতে স্যালাইন চলছে। উদাম গায়ে ক্ষত চিহ্নগুলো জলজল করছে। হেলমেট থাকায় মুখে বা মাথায় আঘাত লাগেনি। ডান পাশের পিঠ, হাত, পা ছিলে গেছে অনেকখানি করে। লরির নিচে ঢুকে গেলেও জানে বেঁচে গেছে এবার। সেরকম বড় কোনো ক্ষতি হয়নি। ভয়ে তো হাসানের শরীর কাঁপছিল। লরির নিচে মাঝখানে পড়েছিল, তাই এখনও আস্ত আছে। পেছনের বাইকের ছিলের হাত ভেঙে গেছে একটা। দুজনের বাইকেরই ক্ষতি হয়েছে। রাত 10টা বেজে গেছে। শ্রবণের স্যালাইন শেষ হতে আরও 5-7 মিনিট লাগবে। পরপর 2বার রিং বেজে কল কেটে যায়। ফোনে আবার রিং বেজে উঠতেই চোখ মেলে তাকায় শ্রবণ। হাসানের দিকে তাকিয়ে বলে, কে কল করছে? হাসান ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে বলে, ডাইনির 2 নাম্বার বাচ্চা। হাসানের কথা শুনে বাকি 4 জন হো হো করে হেসে ওঠে। হাসান ওদের ধমক দিয়ে বলে, চুপ কর, এটা হসপিটাল। 4 জন চুপ হয়ে যায়। শ্রবণ হাত বাড়ায় ফোন হাতে নেওয়ার জন্য। হাসান ফোন দেয় শ্রবণের হাতে। কল রিসিভ করে কিছু বলার আগেই ওপাশ থেকে ভেসে আসে সোহার কান্না মিশ্রিত গলার স্বর। কোথায় তুমি? এখনও আসছো না কেন? কি হয়েছে? ভয় করছে আমার, তুমি দ্রুত আসো, ফ্ল্যাটে যেন কি আছে। আগের চেয়েও বেশি কান্না করে দিয়েছে সোহা। শ্রবণ গম্ভীর স্বরে বলে, আসছে, একটু তাড়াতাড়ি আসো। শ্রবণ কল কেটে দেয়। স্যালাইনের দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই 1 টাইম ব্যান্ডেজটা তুলে সুই খুলে ফেলে হাত থেকে। হাসান তাড়াহুড়ো করে বলে, আরে কি করছিস? স্যালাইন শেষ হয়নি এখনো। শ্রবণ উঠে বসতে বসতে বলে, শার্ট কই আমার? ওটার পরার মতো অবস্থায় নেই, দে তুই। পরা যাবে না ভাই, ক্ষতস্থানে নোংরা লাগবে। এখন কি এই খালি গায়ে ফ্ল্যাটে ফিরব? দে তুই, যা হবে দেখা যাবে। হাসান নিজের শার্ট খুলে দেয়। ওর শার্টের ভেতর শর্ট স্লিভ টি-শার্ট আছে, এটা পর। শ্রবণ কথা না বাড়িয়ে শার্ট নিয়ে পরে। হাসান নিজেই সুজোড়া পরিয়ে দেয়। ফোন ওয়ালেট পকেটে ভরে কেবিন থেকে বের হয়। হাঁটতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে। হসপিটালের বিল পরিশোধ করে ঔষধ, মলম আর অয়েন্টমেন্ট কিনে নেয়। শ্রবণের বাইক ওর ফ্ল্যাটের পার্কিংয়ে আগেই রেখে আসা হয়েছে।
ওটা ঠিক না করে চালানো যাবে না। 4 জনের কাছ থেকে বিদায় নিয়ে উবারে উঠে বসে 2 জন। হাসান শ্রবণকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরে যাবে। বহুতল ভবনের সামনে এসে দাঁড়ায় উবার। ভাড়া পরিশোধ করে 2 জন ভেতরের দিকে আগায়। হাসান বলে, এখন তুই একা না, নিজের সঙ্গে একজনকে জড়িয়েছিস। নিজের কথা না ভেবলেও তার কথা ভাবিস। শ্রবণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, কি ভাববো? তোর কিছু হলে মেয়েটার কি হবে? শ্রবণ কিছু বলতে গিয়েও থেমে যায়। হাসান আবার বলে, আজকে যেভাবে লরির নিচে পড়েছিলি, যদি কিছু হয়ে যেত? হয়নি তো। হয়নি, হতে কতক্ষণ? এত স্পিডে চালাতে হবে কেন? একটু আস্তে চালালে কি গন্তব্যে পৌঁছানো যাবে না? বাহ, স্পিডে বোধহয় আমি একাই চালাই, আর তুই পিঁপড়ার গতিতে চালাস, তাই না? দোষ আমার ছিল না, সেটা তুই জানিসই। হাসান চুপ করে থাকে। এই ছেলেকে বুঝিয়ে লাভ নেই। ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায় 2 জন। দরজা খুলে ভেতরে প্রবেশ করে শোভন। হাসানকে ভেতরে আসতে বললে আসে না। ওষুধের প্যাকেট শ্রবণের হাতে দিয়ে বলে, ভেতরে যাব না, ভালো থাকিস, আগামীকাল দেখা হচ্ছে, সাবধানে যাস। হাসান উল্টো ঘুরে লিফটের দিকে এগিয়ে যায়। শোভন দরজা লাগিয়ে রুমের দিকে এগিয়ে আসে। রুমে এসে দেখে রোজকার মতন সোহা ব্ল্যাঙ্কেট দিয়ে আগাগোড়া ঢেকে বসে আছে। শোভনের উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকায় সোহা। শোভনকে দেখে ব্ল্যাঙ্কেট সরিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় দ্রুত। শোভনের গা ঘেঁষে দাঁড়িয়ে কান্না আর ভয় জড়ানো গলায় বলে, আজকে এত রাত পর্যন্ত বাইরে ছিলে কেন? আমি কত ভয় পাচ্ছিলাম। কি হয়েছে? ডাইনিং টেবিলের ওখানে যেন কি আছে। কি আছে? সোহা কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নেড়ে বলে, জানি না আমি। শোভন হাতে থাকা ঔষধের প্যাকেট বিছানার উপর রেখে বলে, আয় দেখি কি আছে। কোনো বাঘ ভাল্লুক তোকে খেতে এসেছে। না, আমি যাব না ওখানে। কথা না বাড়িয়ে চুপচাপ আয়। সোহার হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বের হয় শোভন। সোহা ভয়ে একদম শোভনের গা ঘেঁষে হাঁটতে থাকে, সামনের দিকে দৃষ্টি রেখে। হেঁচকি তুলে কাঁদছে এখনও। শোভন সোহার দিকে তাকায় একবার। একটা মানুষ এত ভয় কিভাবে পায়? ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে দাঁড়ায় 2 জন। শোভন আশেপাশে নজর বুলিয়ে বলে, কোথায় কি? এখানে তো কিছুই নেই। ছিল, আমি কাঁচ ভাঙার আওয়াজ শুনেছিলাম। শোভন ফ্লোরে দৃষ্টি বুলায়। টেবিলের পাশেই একটা কাচের গ্লাস ভেঙে পড়ে আছে। সোহার নজরেও পড়ে ভাঙা গ্লাসটা। দেখছো, গ্লাস ভেঙে পড়ে আছে, কিছু ছিল এখানে। বিড়াল টিড়াল হতে পারে। বিড়াল আসবে কিভাবে? জানালা দরজা তো সব লাগানোই ছিল। শোভন চিন্তায় পড়ে। আসলেই তো বিড়াল আসার মতো কোনো রাস্তা নেই। গ্লাসটা ভাঙল কিভাবে? ক্যামেরার দিকে তাকিয়ে বলে, রুমে চল। শ্রবণের সঙ্গে সঙ্গেই রুমে চলে আসে সোহা। শ্রবণ ল্যাপটপ ওপেন করে। সোহার নজর পড়ে শ্রবণের ডান হাতের দিকে। এতক্ষণ তো খেয়ালই করেনি। ব্যান্ডেজ করা হাতটা উঁচু করে ধরে আতঙ্কিত হয়ে বলে, তোমার হাতে কি হয়েছে? শ্রবণ নিজের হাতের দিকে তাকিয়ে আবার ল্যাপটপের স্ক্রিনে তাকায়। অ্যাক্সিডেন্ট করেছিলাম। কিভাবে? লরির নিচে ঢুকে গিয়েছিলাম বাইক থেকে পড়ে। সোহার কথা শুনে শ্রবণের বুক কেঁপে ওঠে। লরির নিচে ঢুকে গিয়েছিল মানে কি? শ্রবণ আবার বলে, আজকে একটুর জন্য বিধবা হোসনি। আমি আজকে মরে গেলে আমার কাছ থেকে তো আজকে মুক্তি পেয়ে যেতি। তোর শ্বশুর আর মা খালাও বেঁচে যেত। এবারের দোয়া কাজে লাগেনি। নেক্সট টাইম দোয়া করলে ভালোভাবে করবি। শ্রবণের কথা শুনে সোহার চোখ জোড়া পানিতে টুইটুম্বর হয়ে গেছে। গ্লাস ভাঙার আওয়াজ কখন পেয়েছিলি? সোহা চোখের পানি মুছে ধরা গলায় বলে, তোমাকে কল করার কিছুক্ষণ আগেই। শ্রবণ ক্যামেরার ভিডিও রেকর্ড বের করে বলে, এই দেখ, ওটা ইঁদুর ছিল। সোহা ল্যাপটপের স্ক্রিনে তাকায়। বড় একটা ইঁদুরের ধাক্কায় গ্লাসটা পড়ে গেছে। যেহেতু গ্লাসটা কর্নারে ছিল, তাই একটু ধাক্কা লাগতেই পড়ে গেছে। শ্রবণ ল্যাপটপ বন্ধ করে দেয়। ডান হাতে ব্যান্ডেজ থাকলেও বাম হাত ঠিক আছে। গায়ের শর্ট খুলতেই সোহার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। মুহূর্তেই চোখ জোড়া আবারও কানিতে টুইটুম্বর হয়ে যায়। শ্রবণের ফর্সা পিঠের ডান পাশের চামড়া ছিলে বিভৎস দেখাচ্ছে। শিউরে ওঠে সোহার পুরো শরীর। ডুকরে কেঁদে ওঠে পিঠের দিকে তাকিয়ে থেকে। শ্রবণ ঘুরে দাঁড়ায়। সোহার মুখের দিকে তাকায়। সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। মেদুর দুগাল বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। ঝাপসা চোখে ঝাপসা দেখছে শ্রবণের চেহারা। শ্রবণ বিরক্তির সুরে বলে, আবার কি হয়েছে? কাছিস কেন? সোহা কাঁদতে কাঁদতে বলে, তোমার পিঠ কেমন হয়ে গেছে? তো তোর কি? তোর তো হয়নি। অনেক ব্যথা করছে? না, যা টাওয়াল ভিজিয়ে নিয়ে আয়। সোহা কিছুক্ষণ শ্রবণের মুখের দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে প্রবেশ করে টাওয়াল ভিজিয়ে নিয়ে আসার জন্য। শ্রবণ হাতের শার্টটা রেখে কাবার্ড থেকে 2 কোয়ার্টার প্যান্ট বের করে। শুকনো একটা টাওয়ালও বের করে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের পিঠের দিকে তাকায়। দেখে মনে হচ্ছে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। কেমন লাল লাল সাদা সাদা হয়ে আছে, বিশ্রী দেখাচ্ছে।
ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে বিছানার সামনে দাঁড়ায়। হাতের টাওয়েল আর 2/4 প্যান্ট বিছানার উপর রেখে পরনের প্যান্টের বেল্ট খুলে ফেলে। প্যান্ট খুলতে গেলে পরে ঝামেলায় নিচু হতে পারছে না, পিঠে ব্যথা পাচ্ছে, ডান পায়ের ছুলে যাওয়া জায়গায়ও ব্যথা লাগছে। সোহা টাওয়েল ভিজিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। টাওয়েল টুলের উপর রেখে এখানে আয়। টাওয়েল রেখে শ্রবণের কাছে এগিয়ে আসে সোহা। শ্রবণ কোমরে টাওয়েল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। প্যান্ট খুলে দে। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে ফ্যাল করে। এত বড় একটা ছেলের প্যান্ট খুলে দেবে ও? কথা কানে যাচ্ছে না? কানের নিচে দিতে হবে নাকি একটা? আমি প্যান্ট খুলে দেব? হ্যাঁ, আমি একা খুলতে পারছি না, ডান পা ছুলে গেছে, এটা সাবধানে খুলবি। কথাগুলো বলে বিছানায় বসে। একা একা কিছুটা খুলে ফেলেছিল, বাকিটা সোহা খুলে দেয় সাবধানে। ডান পায়ের হাঁটুর নিচ থেকে বাজে অবস্থা। সোহার দু চোখ বেয়ে টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে আবার। এত ব্যথা পেয়েও এই ছেলে এত স্বাভাবিক আছে কিভাবে? ওর আঘাত দেখে তো সোহারই ভীষণ কষ্ট হচ্ছে। প্যান্টটা পরিয়ে দে। সোহা মুখ তুলে তাকায়। শ্রবণ প্যান্টটা সোহার দিকে বাড়িয়ে দেয়। সোহা চোখে পানি মুছে প্যান্ট হাঁটুর উপর তুলে দেয়। বাকিটা শ্রবণ নিজেই পরে নেয়। কোমরের শুকনো টাওয়েল খুলে এগিয়ে গিয়ে ভেজা টাওয়েলটা হাতে তুলে নেয়। ভেজা টাওয়েল দিয়ে মুখ, গলা, বুক আর পেট মুছে টাওয়েল সোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, পিঠ মুছে দে, যেখানে যেখানে রক্ত শুকিয়ে গেছে ওগুলো তুলে দিবি। সোহা সাবধানে ধীরে ধীরে পিঠ মুছে দেয়। শ্রবণ বাম পা দেখিয়ে দেয় মোছার জন্য। টাওয়েল ধুয়ে মেলে দিয়ে শ্রবণের সামনে এসে দাঁড়ায় আবার। সোহার চোখ মুখ দেখে মনে হচ্ছে ব্যথা শ্রবণ পায়নি, সোহা নিজেই পেয়েছে। চোখ জোড়া থেকে এখনও টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। খাবে না? হ্যাঁ। এখানে নিয়ে আসবো? না। শ্রবণ ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায়। ওর পেছন পেছন সোহাও বেরিয়ে আসে। শ্রবণের জন্য খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে। শ্রবণ বাম হাতে চামচ তুলে নেয়, ডান হাত দিয়ে খাওয়ার উপায় নেই। পুরো হাতে ব্যান্ডেজ বাঁধা। চামচের সাহায্যে কোনো রকমে খায় অল্প, খেতে ইচ্ছে করছে না, শরীর গরম হয়ে উঠছে, জ্বর আসবে বোধহয়। বসা থেকে উঠে রোমের দিকে আগায়। সোহা ভয় ভয় বলে, একটু দাঁড়াও, কলিজার মধ্যে এত কিসের ভয়? এখানে বাঘ ভাল্লুক নেই যে তোতে ধরে খাবে। ভূত তো আছে, তোর মতো ডাইনির সামনে কোনো ভূতের খাওয়া আছে? সোহা বলে না কিছু। ওকে কোন অ্যাঙ্গেল থেকে ডাইনির মতো লাগে? খাওয়া শেষ করে দ্রুত সব কিছু গুছিয়ে ফ্রিজে তুলে রেখে শ্রবণের সঙ্গে রুমে প্রবেশ করে। শ্রবণ শুয়ে পড়ে বাম কাত হয়ে। কদিন বাম কাত আর অপুর হয়েই ঘুমোতে হবে। ছাপড়ি কোথাকার, দেখে যেই সামনে লরি, স্পিড কমাবে না? স্পিড তো কমাইনি, উল্টো আরেকজনের পেছনে মেরে দিয়েছে। ওকে তো আহত করেছেই, সঙ্গে ওর সাধের বাইকের 12টা বাজিয়ে দিয়েছে। ইচ্ছে তো করছে গিয়ে বাকি 3 হাত পা ভেঙে দিয়ে আসতে। সোহা শ্রবণের থেকে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। এদিকে আয়। সোহা এগিয়ে আসে। আরও আয়, আমার কাছে আয়। সোহা একদম শ্রবণের কাছে চলে আসে। এদিকে ফের। শ্রবণের দিকে ঘুরে শয়। শ্রবণ সোহার গায়ের উপর ডান হাত পা তুলে দেয়। সোহা শ্রবণের বুকে মুখ গুজে ওর সঙ্গে মিশে গেছে। শ্রবণ বলে, ব্যথা দিলে খবর আছে তোর। সোহা বুক থেকে মুখ তুলে তাকায়। ডিম লাইটের নীল আলোয় স্পষ্ট শ্রবণের চেহারা। মিনমিন করে বলে, ঘুমের মধ্যে ব্যথা লেগে যেতে পারে, আমি তো ঘুমের মধ্যে অনেক নড়াচড়া করি, আমাকে ছাড়ো, আমি দূরে ঘুমাই। তুই এখানেই ঘুমাবি, আমার কাছে। রাতে ব্যথা দিলে সকালে তোর মাজায় ব্যান্ডেজ থাকবে। নিজেই জোর করে নিজের কাছে রাখছে, আবার থ্রেটও দিচ্ছে ব্যথা দেবে বলে। অদ্ভুত মানুষ। একটা মানুষ এত অদ্ভুত কিভাবে হয়? পুনরায় শ্রবণের উন্মুক্ত বুকে মুখ গুজে দেয় সোহা। শ্রবণের পরনে শুধু 2/4 প্যান্ট, টি শার্ট পরেনি পিঠের ক্ষতের জন্য। ভোরে শ্রবণের ডাকে সোহার ঘুম ভাঙে। শুয়ে থেকেই চোখ মেলে তাকানোর চেষ্টা করে বলে, বলো। উঠ, লাইট অন কর। সোহা শ্রবণের হাত পা সাবধানে সরিয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে। ঘুমে চোখ মেলে তাকাতে ইচ্ছে করছে না। আরও কিছুক্ষণ ঘুমোতে পারলে ভালো লাগতো। বিছানা ছেড়ে নেমে লাইট অন করে। শ্রবণের দিকে তাকাতেই শ্রবণ বলে, ওষুধের প্যাকেটটা নিয়ে আয়। সোহা প্যাকেটটা নিয়ে আসে। শ্রবণ খুলে ভেতর থেকে একটা অয়েন্টমেন্ট বের করে। সোহার দিকে এগিয়ে দিয়ে বলে, ছিলে যাওয়া জায়গাগুলোতে দিয়ে দে। সোহা শ্রবণের পাশে উঠে বসে বিছানায়। শ্রবণ উপুর হয়ে শোয়ে। ক্ষতস্থান শুকিয়ে টান লাগছে এখন। নড়াচড়া করলেই বোধহয় চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসবে এমন মনে হচ্ছে। ব্যথাও করছে ভীষণ। রাতে ওষুধের প্রভাবে সেরকম কিছু অনুভব না হলেও এখন নড়তেও ইচ্ছে করছে না। ব্যথায় টন টন করছে পুরো শরীর। মনে মনে বাইকার ছেলেটাকে গালি দেয় কতক্ষণ। পিঠ, হাত পায়ের সব ক্ষতস্থানে অয়েন্টমেন্ট লাগিয়ে দেয় সোহা। অয়েন্টমেন্ট লাগানোর পর এখন টান লাগছে কম। শোয়া থেকে উঠে বসে,
নিচে দাঁড়াতেই পায়ের ব্যথা ভালোভাবেই অনুভব করতে পারে। ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। নাস্তা করতে শ্রবণকে সাহায্য করেছে সোহা। সাহায্য করেছে বলতে সোহা নিজের হাতেই খাইয়ে দিয়েছে ওকে। বাম হাতে খেতে পারছিল না শ্রবণ, চামচ দিয়ে তো আর পরোটা ছিঁড়তে পারবে না। নাস্তা সেরে ওষুধ খেয়ে বিছানায় উঠে বসে জানলার দিকে মুখ করে সোহা শ্রবণের ইউজ করা ড্রেসগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে নেয়। রুমে ফিরে এসে দেখে শ্রবণ উদাস হয়ে তাকিয়ে আছে বাইরের দিকে। পিঠের ক্ষত দগদগে হয়ে আছে। যতবার ক্ষতগুলোর দিকে নজর পড়ে ততবার সোহার শরীর শিউরে ওঠে। কত বাজেভাবেই না আঘাত পেয়েছে। তাকিয়ে থাকতে থাকতে সোহার মনে হয় শ্রবণ কাঁদছে নিঃশব্দে। চোখের পানি মুছল এমনটাই তো দেখল। আগাবে না করেও আগায় সোহা। এসে বাড়ায় শ্রবণের পাশে। ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, কি হয়েছে তোমার? শ্রবণ প্রশ্ন করা পছন্দ করে না, এটা সোহা জানে। ওকে কোনো প্রশ্ন করার আগে কয়েকবার ভাবতে হয় সোহার। শ্রবণ গম্ভীর স্বরে বলে, বিরক্ত না করে যা এখান থেকে। কি হয়েছে তোমার? যেতে বলেছি। কাঁদছ কেন তুমি? শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকায় সোহার দিকে। সোহা ভয়ে পেয়ে কিছুটা পিছিয়ে যায়। শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ায়। সোহার দিকে এগিয়ে বলে, আজকের দিনে তোর মা আমার বোনকে খুন করেছিল। শ্রবণের গলার স্বর আর চেহারা দেখে ভয়ে সোহার গলা শুকিয়ে যায়। কেমন আগ্রাসী হয়ে উঠছে, চোখ মুখ কেমন হিংস্র হয়ে উঠেছে। কেন আগবাড়িতে জিজ্ঞেস করতে আসলো ওকে? ওর মতো থাকতে দিলেই তো হতো। এখন কি হবে ওর? শ্রবণ কি করবে ওর সঙ্গে? সোহা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, আমার ভুল হয়ে গেছে, আর কোনো প্রশ্ন করব না, বিরক্ত করব না তোমাকে। শোভন সোহার সামনে দাঁড়ায়। দুজনের মাঝখানে অল্প একটু দূরত্ব। বাম হাতে সোহার চোয়াল চেপে ধরে বলে, আগে মনে ছিল না? বারবার নিষেধ করার পরেও একই কাজ কেন করিস? আর করব না, যা আমার সামনে থেকে, নয়তো জানে মেরে ফেলব। ছেড়ে দিতেই সোহা দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। স্থির হয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নেয়। হাতে মারতে হবে না, যেভাবে ভয় দেখায় ভয় দেখিয়েই মেরে ফেলবে। নিজের চোয়ালে হাত বুলায়। এত শক্ত হাত, যেখানে ধরে মাংস পচিয়ে দেয়। হাত তো নয়, যেন হ্যামার। শ্রবণ রুম থেকে ব্যালকনিতে এসে দাঁড়ায়। সোনালি রোদ এসে ছুঁয়ে দেয় উদাম গা। রোদে চকচক করছে ফর্সা শরীর। গরমের মধ্যেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। রোদেলা আকাশের দিকে তাকিয়ে থেকে চোখ জোড়া ঘোলা হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে সব ঘোলা দেখছে। রুমে ফিরে এসে গলা ছেড়ে সোহাকে ডাকে। ইমোশনাল হয়ে গিয়েছিল। বজ্জাত মেয়েটা এখন মেজাজ খিটখিটে করে দিয়েছে। সোহা রান্নাঘরে ছিল মাজেদা আন্টির পাশে দাঁড়িয়ে। শ্রবণের ডাক শুনে দ্রুত বেরিয়ে আসে রান্নাঘর থেকে। রুমে এসে দেখে শ্রবণ রুমের মাঝখানে শটান দাঁড়িয়ে আছে। বলো, বসে থাকো এখানে। সোহা তাকিয়ে থাকে শ্রবণের মুখের দিকে। বুঝতে পারিসনি আমার কথা? তুমিই তো চলে যেতে বলেছিলে। এখন থাকতে বলেছি, থাক চুপচাপ। সোহা চুপচাপ বিছানায় উঠে বসে থাকে। মাথা খারাপ হয়ে গেছে নাকি আবার? কি বলে আর কি করে নিজেও বোধহয় বুঝতে পারে না। অদ্ভুত মানব। সোহা শ্রবণের দিকে তাকিয়ে থাকে। উদাম গা, 2 কোয়ার্টার প্যান্ট, কাটাছাড়া শরীর, এলোমেলো চুল, চোখে মুখে রাগ স্পষ্ট। কেমন অদ্ভুত দেখাচ্ছে শ্রবণকে। শ্রবণ সোহার দিকে তাকাতেই সোহা মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। শ্রবণ এগিয়ে এসে বিছানায় বসে সোহার পাশে। সোহা কিছুটা সরে যায় শ্রবণের কাছ থেকে। শ্রবণ চোয়াল শক্ত করে তাকায় সোহার দিকে। দাঁতে দাঁত পিষে বলে, গু লেগে আছে আমার গায়ে? সোহা দ্রুত দুদিকে মাথা নাড়ায়। কথা বলতে মুখ ব্যথা করে? রাম ধমক খেয়ে কেঁপে ওঠে সোহা। মুখ ফুটে বলে, না, গু লেগে থাকবে কেন? তাহলে আমি বসার পর দূরে সরলি কেন? সোহা শুকনো ঢোক গিলে বলে, ভুল করে তোমার আঘাতে ছোঁয়া লাগলে ব্যথা পাবে সেজন্য। আমাকে তোর ফিডার খাওয়া 6 মাসের বাচ্চা মনে হয়? তুই মিথ্যে বলবি আর আমি ধরতে পারবো না? কুত্তার বাচ্চা, মিথ্যে বলছিস কেন? শ্রবণের ধমক খেয়ে ভয় পেয়ে আরও একটু পিছিয়ে যায় সোহা। শ্রবণ এমনভাবে তাকিয়ে আছে যে মনে হচ্ছে এখনই কাঁচা চিবিয়ে খাবে সোহাকে। সোহা ডর ভয় বুকের ভেতর জমা করে রেখে শ্রবণের দিকে এগিয়ে আসে। তখন শ্রবণকে বসতে দেখে ভয় পেয়ে দূরে সরে গিয়েছিল। এখন তো তার থেকেও বেশি ভয় দেখাচ্ছে, তবুও ওর গা ঘেঁষে বসতে হচ্ছে। শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার মুখের দিকে তাকিয়ে বলে, ঘাড় ব্যথা করছে, ম্যাসাজ করে দে। সোহা পা তুলে উঠে বসে শ্রবণের পেছনে। সাবধানে আলতো হাতে ম্যাসাজ করতে শুরু করে সোহা। ডান কাঁধেও ছিলে দগদগে হয়ে আছে। হ্যাঁ, গলা টিপে মেরে ফেল, শান্তিতে থাকতে পারবি। দ্রুত গলা থেকে হাত সরিয়ে নেয় সোহা। ও তো ভেবেছিল গলাও ম্যাসাজ করতে হবে, সেজন্যই তো গলা টিপে দিচ্ছিল। মাঝখানে 2 দিন পেরিয়ে গেছে।
শ্রবণ আজকে গেছে হসপিটালে, ডাক্তার দেখাবে আর হাতের ব্যান্ডেজ খুলবে। শ্রবণের সঙ্গে হাসানও গেছে হসপিটালে। চৌধুরী বাড়ির কেউ এখনও জানেই না শ্রবণ অ্যাক্সিডেন্ট করেছিল। সামাদ চৌধুরীর সঙ্গে রোজ কথা হয় ফোনে, তবে গত কয়েকদিন দেখা করেনি শ্রবণ। সামাদ চৌধুরী তো ফ্ল্যাটে আসেন না। শ্রবণকে দেখার ইচ্ছে হলে কল করতেন, শ্রবণ নিজেই চৌধুরী বাড়িতে গিয়ে দেখা করে আসত। কিন্তু বিয়ের পর থেকে শ্রবণ আর চৌধুরী বাড়িতে আর যায় না। এমনিতেও রোজ ভিডিও কলে তো কথা হয়ই দাদার সঙ্গে। ডাক্তার দেখিয়ে ফ্ল্যাটে ফিরতে ফিরতে দুপুর হয়ে যায় শ্রবণের। বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, ওদের সঙ্গে কথা বলতে বলতেই দেরি হয়ে গেল। রুমে এসে দেখে সোহা ওদের দুজনের কাপড় চোপড় ভাঁজ করে কাবার্ডে তুলে রাখছে। বিছানায় বসে শার্টের বোতাম খুলতে শুরু করে শ্রবণ। সোহা কাপড় চোপড় সব ভাঁজ করে রেখে এগিয়ে আসে শ্রবণের কাছে। শ্রবণের ডান হাতের দিকে তাকিয়ে ওর গায়ে কাটা দিয়ে ওঠে। শরীর ঝাঁকি দিয়ে চোখ বন্ধ করে নেয়। মনে হচ্ছে হাতের একপাশ থেকে চামড়া আর মাংস উঠে গেছে। আবার চোখ মেলে তাকিয়ে পুনরায় শিউরে ওঠে। ওর হাত এমন হলে ও তো কাঁদতে কাঁদতে মরে যেত। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়, রসকসহীন গলায় বলেছে তুই খুব শীঘ্রই বিধবা হয়ে যাবি, তারপর নতুন জামাই পাবি। শোভনের কথা শুনে মুখ কালো করে ওর সামনে থেকে সরে যায় সোহা। মনে মনে বেশ কয়েকটা বকা দেয় শ্রবণকে। বজ্জাত ছেলে, মুখ দিয়ে কখনো ভালো কথা বের হয় না। ঠান্ডা পানি নিয়ে আয়। 2 মিনিটের মধ্যেই লেবুর শরবত নিয়ে আসে সোহা। শ্রবণ পুরো 2 গ্লাস শরবত পান করে। বসা থেকে উঠে কাওয়ার এলোমেলো করে 2 কোয়ার্টার প্যান বের করে একটা। সোহা তাকিয়ে তাকিয়ে দেখে ওর কাজ কারবার। একটা মানুষ কতটা খচ্চর হলে এভাবে ইচ্ছে করে কাপড় এলোমেলো করে সোহার জানা নেই। হসপিটালে যাওয়ার আগে একবার এলোমেলো করে রেখে গিয়েছিল, এখন আবার এসে করল। প্যান্ট চেঞ্জ করে ফ্লোরে ছড়িয়ে রাখে সব। বেল্ট এক জায়গায়, প্যান্ট আরেক জায়গায়, আর টাওয়েল আরেক জায়গায়। সোহা সব তুলে জায়গা মতো রেখে দেয়। শ্রবণের দিকে তাকিয়ে বলে, খাবে না? শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, পেট ভরে খাইয়ে দিয়েছে, আরও খেতে হবে? খাবার বাড়ছি, আসো। সোহা বেরিয়ে যায় রুম থেকে। শ্রবণ শীষ বাজাতে বাজাতে ওর পেছন পেছন বের হয় রুম থেকে। সোহা খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে। শ্রবণ খেতে খেতে নাকমুখ কুচকে বলে, এই বালঝাল রাতে খেতে পারবো না আমি, রাতে অন্য কিছু রান্না করবি। আমি রান্না করব? না ম্যাডাম, আমি রান্না করে আপনাকে খাওয়াবো। সোহা মাচু মাচু করে বলে, কি খাবে? বিরিয়ানি। বিরিয়ানি? হ্যাঁ। সন্ধ্যার পর বিরিয়ানি রান্নার সব উপকরণ গুছিয়ে নেয় সোহা। রান্না ভালো না হলে যে শ্রবণ ওকেই খাবে, এতে কোনো সন্দেহ নেই। গত কয়েকদিন ধরে ফ্ল্যাটে থেকে এই ছেলের মেজাজ আরও খিটখিটে হয়ে গেছে। পান থেকে চুন খসতে দেরি, কিন্তু এই ছেলের তর্জন গর্জন করতে দেরি হয় না। সোহা, কফি দিয়ে যা। নিয়ে আসছি। কফি বানানোর জন্য পানি গরম হতে দিয়ে কফির মগ, চিনি আর কফির কৌটা নিয়ে আসে। কফি বানিয়ে শ্রবণকে দিয়ে এসে বিরিয়ানি রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দেয়। মাংস কষানোর জন্য হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকে। হঠাৎই হাঁড়ি থেকে একটা মরিচের বিচি ছিটকে এসে সোহার চোখের মধ্যে ঢুকে যায়। বিকট শব্দে চিৎকার করে ওঠে সোহা। কফির মগ রেখে সোফা ছেড়ে উঠে দৌড়ে রান্নাঘরে আসে শ্রবণ। আতঙ্কিত হয়ে বলে, কি হয়েছে? চিৎকার করছিস কেন এভাবে? সোহা 2 হাতে মুখ ঢেকে চিৎকার করছে এখনও। শ্রবণ বাম হাত দিয়ে সোহার এক হাত সরানোর চেষ্টা করে বলে, শয়তানের বাচ্চা, বলবি তো কি হয়েছে? এমন করছিস কেন? মরিচের বীজই ঢুকে গেছে চোখের ভেতরে। কিভাবে ঢুকলো? হাড়ি থেকে ছিটকে এসে চোখের মধ্যে ঢুকে গেছে। দেখি হাত সরা, চুলা বন্ধ করো, পুড়ে গেল সব। শ্রবণ চুলা বন্ধ করতে গিয়ে বলে, এটা কিভাবে বন্ধ করে? হাড়ি নামাও তাহলে। শ্রবণ চুলা থেকে হাড়ি নামিয়ে রাখে। চুলা কিভাবে বন্ধ করে চালু করে এটাই জানে না এখনো। জোর করে সোহার হাত সরিয়ে দেয় মুখের সামনে থেকে। চুপ করে দাঁড়া, এভাবে ডললে বের হবে। জ্বলছে, বের করতে দে, তাকা আমার দিকে। চোখের ভেতর মরিচের বিচি ঢুকে আছে, কিভাবে তাকাবে চোখ মেলে? শ্রবণ সোহার মুখ তুলে ধরে নিজের মুখের দিকে। সোহা ভুল করে শ্রবণের ডান হাত চেপে ধরে। শ্রবণ চেঁচিয়ে উঠে বলে, আহ, কুত্তার বাচ্চা, হাত সরা। সোহা দ্রুত হাত সরিয়ে নেয়। শ্রবণ নিজের হাতের দিকে তাকায়। মরা চামড়া ফেটে রক্ত বেরিয়ে এসেছে। স্থির হয়ে দাঁড়া আর তাকা আমার দিকে। অনেক চেষ্টার পর মরিচের বিচি বের করতে সক্ষম হয় শ্রবণ। চোখে পানি দে বেশি করে। সোহা চোখ ডলতে ডলতে সিঙ্কের কাছে এসে দাঁড়ায়। 2 হাতে পানি নিয়ে চোখে মুখে পানি দিতে শুরু করে। গরম তেল থেকে মরিচের বিচি এসে ঢুকে গেছে, এত সহজেই জ্বালা কমবে নাকি? শ্রবণ হাড়ির দিকে তাকিয়ে বলে, সামান্য রান্না তাও করতে পারে না, চোখের মধ্যে মরিচের বিচি ঢুকিয়ে নিয়ে লাফায়। সোহার বলতে ইচ্ছে করল, তুমি তো সামান্য চুলাও বন্ধ করতে পারো না, আবার এসেছ আরেকজনের দোষ ধরতে। কিন্তু বলার মতো সাহস সোহার নেই, তাই মনের কথা মনের মধ্যেই রেখে দেয়। রান্না করতে হবে না, এসব গুছিয়ে রাখ, অনলাইনে অর্ডার দিচ্ছি। সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকিয়ে বলে, রান্না করতে পারবো আমি, অর্ডার করতে হবে না।
শ্রবণ আর কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। দৌড়ে এসে এখন ব্যথা পাচ্ছে পায়ের আর পিঠের আঘাতে। চোখের জ্বালা কমলে চুলার সামনে এসে দাঁড়ায়। হাড়ির দিকে তাকিয়ে মুচকি হাসে। এগিয়ে এসে ড্রয়িং রুমে উকি দেয়। শ্রবণ কফির মগে চুমুক দিতে দিতে টিভির দিকে তাকিয়ে আছে। কপাল ভ্রু কুঁচকে রেখেছে। বিরিয়ানি খেয়ে ঔষধ খেয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ে শ্রবণ, সোহাকে মলম লাগিয়ে দেওয়ার জন্য। সোহা ড্রেসিং টেবিলের ওপর থেকে মলম নিয়ে আসে, বসে শ্রবণের পাশে। মলম মালিশ করতেই চেঁচিয়ে ওঠে শ্রবণ। গালি দিয়ে বলে, ডাইনির বাচ্চা, মলমের বদলে মরিচ বাটা লাগিয়ে দিচ্ছিস নাকি? জ্বলছে কেন এত? মলমই তো লাগাচ্ছি। বলতে বলতে মলমের দিকে তাকায় সোহা। মুহূর্তেই চোখ জোড়া অস্বাভাবিক বড় বড় হয়ে যায়। শুকনো ঢোক গেলে জিভ কামড় দেয়। মলমের বদলে টুথপেস্ট লাগিয়ে দিয়েছে। মলম হলে এত জ্বলছে কেন? দেখি কোন মলম লাগাচ্ছিস। মাথা তুলে সোহার দিকে তাকিয়ে হাত বাড়ায়। সোহা শ্রবণের হাতে মলম দেয় না। দেবে কথা থেকে? ওটা তো মলমই না, টুথপেস্ট। কি হলো, দে মলম। নিশ্চয়ই তুই মলমের সঙ্গে মরিচ বাটা মিশিয়েছিস, না হলে এত জ্বলতো না। ভয়ে ভয়ে টুথপেস্ট শ্রবণের হাতে দেয় সোহা। শ্রবণ মলমের নাম দেখে আর মলমের সাইজ দেখে শান্ত দৃষ্টিতে তাকায় সোহার দিকে। দাঁতে দাঁত পিষে বলে, এটা মলম? এরে কুত্তার ছাও, এটা মলম? কথা বলছিস না কেন? এটা মলম? শেষের ধমক খেয়ে কেঁপে ওঠে সোহা। শ্রবণের চাহনি দেখে ভয় পেয়ে লাফিয়ে নেমে যায় বিছানা ছেড়ে। শ্রবণ কটমট করে বলে, এটাকে কোন অ্যাঙ্গেল থেকে তোর মলম মনে হলো? সোহা শুকনো ঢোক গেলে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুতলে বলে, আমি খেয়াল করিনি। কেন খেয়াল করিসনি? মন কোথায় থাকে? কুত্তার বাচ্চা কোনো ব্যাটাকে ভাবছিলি মনে মনে? শ্রবণকে আরও রেগে যেতে দেখে বলে, কাউকে ভাবিনি। মলম আর টুথপেস্ট একসঙ্গে ছিল তাই বুঝতে পারিনি। ওই ডাইনির বাচ্চা, পড়াশোনা করেছিস কেন? নাকি স্কুল কলেজে ছেলেদের দেখতে আর নিজেকে দেখাতে গেছিস শুধু? চোখ কোথায় ছিল? পড়তে না হয় পারিস না, কিন্তু চোখের তো একটা অনুমান আছে, নাকি তোর সেটাও নেই? সাইজ দেখলেই তো বোঝা যায়। একটা মলমের সাইজ এত বড় হয়? তুই নিজের জামাইকে চিনিস না, সামান্য একটা মলম চিনিস? তাহলে চিনিসটা কি? ভুল হয়ে গেছে, আর হবে না। এরপর আমার জ্বর হলে তুই তো জ্বরের ওষুধ না খাইয়ে বিষ খাইয়ে দিবি। সোহা চুপ করে থাকে। মলম আর টুথপেস্ট গুলিয়ে ফেলেছে, তাই বলে ওষুধ আর বিষের পার্থক্য বুঝবে না নাকি? আর বিষ আসবে কোথা থেকে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেহারা না দেখে টিস্যু নিয়ে আয়, পেস্ট তোল পিঠ থেকে, জ্বলছে তো। সোহা দ্রুত টিস্যু পেপার হাতে নিয়ে শ্রবণের পাশে বসে ভয় ভয়। ওর ওপর এখন থাবা না বসালেই হয়। উফ, ভয় পেয়ে হাত সরিয়ে নেয় সোহা। ঘাড় কাত করে শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? শ্রবণ খেকিয়ে দিয়ে বলে, দেখছিস না কি হয়েছে? পেস্ট লেগে গেছে পিঠে, ব্যথা পাচ্ছি। টাওয়েল ভিজিয়ে নিয়ে এসে সেটা দিয়ে তোল। সোহা বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। শ্রবণ নিজেও শোয়া থেকে উঠে বসে টুথপেস্ট এগিয়ে দিয়ে বলে, এটা ওয়াশরুমে রেখে আয়, নয়তো দেখা যাবে আবার এটাই লাগিয়ে দিয়েছিস। সোহা টুথপেস্টটা ওয়াশরুমে রেখে টাওয়েল ভিজিয়ে নিয়ে আসে। শ্রবণ দাঁড়িয়ে আছে এখন। সোহা আস্তে আস্তে যত্ন নিয়ে শ্রবণীর পিঠ থেকে টুথপেস্ট তুলে দেয়। শ্রবণ নিজেই মলম হাতে নিয়ে সোহার হাতে ধরিয়ে দেয়। দাঁতে দাঁত পিষে বলে, পরের বার এমন কোনো ভুল করলে তোকে কাঁচা চিবিয়ে খাবো। সোহা কিছু না বলে মলম লাগিয়ে দিতে শুরু করে। সামনে দাঁড়িয়ে যখন হাতে লাগাতে শুরু করে তখন শ্রবণ পলক্ষীন তাকিয়ে থাকে সোহার মুখের দিকে। সোহার মুখটা মলিন হয়ে আছে। সামনে ছোট ছোট চুলগুলো সোহাকে বিরক্ত করছে বারবার। যতবার কানের পেছনে গুজে দিচ্ছে ততবার সিল্কি চুলগুলো বেরিয়ে আসছে। সোহার মনোযোগ মলম লাগানোতেই। খুবই ধীরে ধীরে যত্ন নিয়ে মলম লাগাচ্ছে যেন শ্রবণের ব্যথা না লাগে। হাতে লাগানো শেষ হতেই পায়ের কাছে বসে পায়ে লাগাতে শুরু করে। মাথা নিচু করতেই বারবার চুলগুলো বেরিয়ে যাচ্ছে। চুলের বাঁধন ঢিলেঢালা হয়ে গেছে, সেজন্যই বারবার বেরিয়ে আসছে। মলম লাগানো শেষ করে ওপরের দিকে মুখ তুলে তাকিয়ে দেখে শ্রবণ তাকিয়ে আছে একভাবে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুখ নামিয়ে নিয়ে দ্রুত উঠে দাঁড়ায়। মলম ড্রেসিং টেবিলের ওপর রেখে হাত ধুয়ে আসে। চুলগুলো ব্রাশ করে টাইট করে বেঁধে নেয়। এই এলোমেলো খোলা চুলের কারণে একদিন বকা খেয়েছিল শ্রবণের কাছে। ওর চুলের ওপর মহা বিরক্ত হয়েছিল শ্রবণ। সেদিন সোহা রেগে নিজের চুল নিজেই কেটে ফেলতে নিয়েছিল। শ্রবণের আরেক ধমক খেয়ে কাচি রেখে দিয়েছিল। শ্রবণ ধমক দিয়ে বলেছিল একটা চুল কাটলে বা ছোট করলে সোহাকেই কেটে পিস পিস করবে। সোহা মনে মনে সেদিন শ্রবণকে অনেকগুলো বকা দিয়েছিল। চুলের জন্য রাগ দেখাবে, আবার কাটতেও দেবে না। লাইট অফ করে শুয়ে পড়ে শ্রবণের পাশে। ও শুতেই শ্রবণ ওর গায়ের ওপর ডান হাত পা তুলে দেয়। সোহা আলতো হাতে শ্রবণের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। পেরিয়ে গেছে অনেকগুলো দিন। শ্রবণ এখন পুরোপুরি সুস্থ। ক্ষত শুকিয়ে গেছে, কিন্তু দাগগুলো এখনও স্পষ্ট হয়ে আছে। দাগ মিশতে সময় লাগবে। কলিং বেল বেজে ওঠে। সোহা আর শ্রবণ একে অপরের মুখের দিকে তাকায়। কি আসলো এখন?
আবার বেল বেজে উঠতেই শ্রবণ গালি দিতে দিতে বিছানা ছেড়ে নেমে দরজার দিকে এগিয়ে যায়। কলিং বেলের শব্দ ওর কাছে অনেক বিরক্ত লাগে। শুধু কলিং বেলের শব্দ নয়, সব ধরনের উচ্চ আওয়াজ ওর বিরক্ত লাগে। দরজা খুলে দেখে দরজার বাইরে স্পর্শ দাঁড়িয়ে আছে। স্পর্শের চোখমুখ কেমন যেন হয়ে আছে, দেখে মনে হচ্ছে অসুস্থ। কেমন আছো ভাইয়া? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। শ্রবণ পথ ছেড়ে দাঁড়িয়ে বলে, ভেতরে আসো। স্পর্শ ইতস্তত করে ভেতরে প্রবেশ করে। আজকে প্রথম বড় ভাইয়ের ফ্ল্যাটে আসলো। শ্রবণ ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কি অসুস্থ? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? বলতে বলতেই স্পর্শের কপালে হাত রাখে। চমকে ওঠে শ্রবণ। জ্বরে স্পর্শের গা পুড়ে যাচ্ছে। বিস্ময় নিয়ে বলে, এত জ্বর? এখনো স্বাভাবিক আছো কিভাবে? ঠিক আছি আমি, বসো এখানে। সোফায় বসানোর চেষ্টা করে শ্রবণ। স্পর্শ দাঁড়িয়েই থাকে। ওর যত জ্বরই হোক, শ্রবণের মতো দিশেহারা হয় না, নিজের কন্ট্রোলেই থাকে। বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই দেখতে এসেছি। চলে যাব এখনই। কোথায় যাবে তুমি? কোথাও যেতে হবে না। ডাক্তার দেখিয়েছ? ওষুধ খেয়েছ? ফেরার পথে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে যাব। রাতের খাবার খেয়েছ? খাবো। তুমি বসো সোফায়। শ্রবণ স্পর্শকে সোফায় বসায় হাত ধরে। তুমি বসে থাকো, আমি আসছি। কোথায় যাবে তুমি? আমি চলে যাব এখনই। কোথাও যাবে না, বসে থাকো এখানেই। রুমে এসে ওয়ালেট পকেটে ভরতে ভরতে সোহার দিকে তাকিয়ে বলে, স্পর্শ এসেছে, ও অসুস্থ। আমি ওর জন্য ওষুধ আনতে যাচ্ছি, তুই ওকে খেতে দে। ভাইয়া এসেছে? হ্যাঁ। কি হয়েছে ভাইয়ার? জ্বর হয়েছে। যা খেতে দে ওকে। খাবার আছে না? আছে, গরম করতে হবে। শ্রবণ রুম থেকে বেরোয়, ওর পেছন পেছন বেরোয় সোহা। সোফার কাছে এগিয়ে এসে স্পর্শকে দেখতে পায় সোফায় হেলান দিয়ে বসে আছে চোখ বন্ধ করে। ভাইয়া? সোহার গড়ার স্বর শুনে স্পর্শ চোখ মেলে তাকায়। সোহাকে দেখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? আছি, আলহামদুলিল্লাহ। সোহাও আর কিছু বলে না, স্পর্শও চুপ করে থাকে। নীরবতা ভেঙে সোহাই আবার বলে, বাড়িতে যাওনি আর? ইচ্ছে করে না। শ্রবণ পেছন ফিরে দাঁড়িয়ে আছে দুজনের দিকে তাকিয়ে। কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। সোহা আর কিছু না বলে রান্নাঘরের দিকে এগিয়ে যায় স্পর্শের জন্য খাবার রেডি করতে। রাতের খাবার খেয়ে সব ফ্রিজে তুলে রেখেছিল, ঠান্ডা হয়ে গেছে বোধহয় এতক্ষণে। স্পর্শ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে। আজকে বিকেলে হুট করেই জ্বর এসেছে। হোস্টেলেই ছিল, ভালো লাগছিল না। কি করবে সেটাও বুঝতে পারছিল না। হঠাৎ করেই আবার বড় ভাইকে দেখার ইচ্ছে জাগে, তাই কোনো কিছু না ভেবেই চলে এসেছে দেখার জন্য। ফেরার পথে ঔষধ নেবে আর খেয়ে যাবে এমনটাই ভেবেছিল। 15 মিনিট পরেই সোহা ডাকতে আসে স্পর্শকে। এসে দেখে স্পর্শ কাত হয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে সোফায়। প্রথম ডাকে সাড়া দেয় না স্পর্শ, ঘুমিয়ে পড়েছে বোধহয়। সোহা গলার আওয়াজ একটু বাড়িয়ে ডেকে বলে, ভাইয়া, ঘুমিয়ে পড়েছ? উঠে খেয়ে নাও। স্পর্শ চোখ মেলে টাকায়, ঘুমিয়ে পড়েছিল। উঠে বসতে বসতে বলে, কি হয়েছে? খেয়ে নাও। ভাইয়া কোথায় গেছে? আসেনি এখনো? ঔষধ আনার জন্য গেছে, চলে আসবে এখনই। তুমি খেতে চলো। আমি খাবো না কিছু, খাবার রেডি, তুমি চলো। সোহা জোড়াজোড়ি শুরু করে স্পর্শকে খাওয়ার জন্য। ওর সঙ্গে না পেরে খাওয়ার জন্য উঠে দাঁড়ায় স্পর্শ। মাথায় একটা চক্কর মারে। কিয়ৎক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সোহার পেছন পেছন এসে চেয়ার টেনে বসে। ওর সামনে ডিম দিয়ে ভাজা ব্রেড আর স্যুপের বাটি এগিয়ে দেয় সোহা। স্যুপ থেকে সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। স্পর্শ অবাক হয়ে সোহার দিকে তাকিয়ে বলে, এসব এখন তুই করলি? মাথা নাড়ে সোহা। স্পর্শ আরও অবাক হয়ে বলে, তুই রান্না করতে পারিস? হ্যাঁ, শিখেছি, খাও তুমি। স্পর্শ আগে টমেটো সস দিয়ে ব্রেড খায় দুটো। স্যুপ খেতে গিয়ে অনুভব করে স্যুপটা অনেক ভালো বানিয়েছে সোহা। তুই তো অনেক ভালো স্যুপ বানাস সোহা। ভালো লেগেছে তোমার কাছে? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। স্পর্শ আর কথা না বাড়িয়ে চুপচাপ খেতে থাকে। সেই সকালে একটা নান রুটি খেয়েছিল, সঙ্গে দুটো ডিম। তারপর সারাদিন আর কিছু খায়নি। খিদে পেলেও খাওয়ার ইচ্ছে জাগেনি। শ্রবণ ফিরে আসে ফ্ল্যাটে। স্পর্শের খাওয়া শেষ হয়নি এখনো। ওর খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করে শ্রবণ। সোহাকে গিয়ে শুয়ে পড়তে বলে। সোহা চুপচাপ রুমের দিকে এগিয়ে যায়। স্পর্শের খাওয়া শেষ হলে শ্রবণ নিজেই একটা একটা করে ওষুধ খুলে ওর হাতে দেয় খাওয়ার জন্য। স্পর্শ কিছুক্ষণ বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে ঔষধগুলো ছায়। বাকি ঔষধগুলো প্যাকেটের ভেতরে ভরতে ভরতে বলে, বিশ্রাম নাও, জ্বর কমে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর দেরি করব না ভাইয়া, আমি আসি এখন। তোমাদের বিরক্ত করলাম। কোথাও যাবে না এখন, আসো আমার সঙ্গে। স্পর্শের হাত ধরে গেস্টরুমে নিয়ে আসে শ্রবণ। ঔষধগুলো বেডসাইড টেবিলের ওপর রাখে। রুম থেকে বেরিয়ে এক জগ পানি আর একটা গ্লাস নিয়ে ফিরে আসে রুমে। জগ গ্লাস রেখে বলে, আজকের রাত থাকো এখানেই, সকালে নাস্তা করে তারপর যেও।
রাতে কোনো সমস্যা হলে ডাক দিও আমাকে। কোনো কথা ছাড়াই বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরে স্পর্শ। ওর কণ্ঠস্বর ভারী হয়ে উঠেছে। জড়ানো গলায় বলে, ভাইয়া, তুমি এত কিছু এতগুলো দিন ধরে কিভাবে সহ্য করছো? আমি তো এই অল্প দিনেই পাগল হয়ে যাচ্ছি এভাবে থেকে। আমার কিচ্ছু ভালো লাগছে না, মরে যেতে ইচ্ছে করছে। স্পর্শের কথা শুনে শ্রবণ হাসে, অদ্ভুত সেই হাসি। স্পর্শের পিঠে হাত বুলিয়ে বলে, বাড়িতে ফিরে যাও, বাড়ির সবাই তো তোমাকে ভালোবাসে, ওরাই তোমার বাবা মা। এভাবে একা একা থেকে কষ্ট পাওয়ার মানেই হয় না। আমি ওই বাড়িতে ফিরে যাব না আর। একা একা থাকা এত সহজ না। একা রয়েছ এখনও 1 মাস পূরণ হয়নি, এখনই এমন কথা বলছ। মনের ভুলেও এমন কোনো কাজ করবে না। এত কষ্ট করে থাকার প্রয়োজন নেই, বাড়িতে ফিরে যাও। তোমার সঙ্গে তো ওরা কোনো অন্যায় করেনি। অনেকক্ষণ ধরে স্পর্শকে বুঝিয়ে সুঝিয়ে ঘুমোতে বলে নিজের রুমে চলে আসে। দরজা লক করে বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা ঘুমিয়ে গেছে। এই মেয়ে শুতে দেরি, কিন্তু ঘুমোতে দেরি হয় না। গায়ের টি শার্ট খুলে লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে সোহাকে জড়িয়ে ধরে। বদ অভ্যাস হয়ে গেছে সোহাকে জড়িয়ে ধরে ঘুমোনোর। শ্রবণের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে নড়েচড়ে ওঠে সোহা। শ্রবণের বুকের সঙ্গে মিশে নিশ্চুপ হয়ে যায় আবার। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।